হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে থেকে শুরু হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স কোর্স। আজকে আমরা আলোচনা করব জয়েন্ট এন্ট্রান্স সিলেবাসের প্রথম অধ্যায় ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। আলোচনার সুবিধার জন্য আমি এই অধ্যায়কে 3টে টপিকে ভাগ করেছি। প্রত্যেকটা টপিকের ওপর কি কি ধরনের অঙ্ক আসে বা কি কি ধরনের কোশ্চেন হয়, অর্থাৎ প্রত্যেকটা টপিকের আমি টাইপ ওয়াইজ এখানে অঙ্ক তোমাদের সামনে তুলে ধরবো এবং প্রত্যেকটা টাইপ সলভ করার জন্য কি ধরনের ইনফরমেশন জানা প্রয়োজন, কি ধরনের ফর্মুলা জানা প্রয়োজন, কি ধরনের টিপস এবং ট্রিক জানা প্রয়োজন, সমস্ত কিছু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা সুন্দর করে নোট ডাউন করবে, তারপরে বই পড়বে, প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের আলোচনা। দেখো, চ্যাপ্টারের নাম হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। আজকে আমাদের প্রথম টপিক হলো ইউনিট টপিক 1 ইউনিট 1-এর প্রথম টাইপটা তোমরা দেখো। টাইপ 1 এর মধ্যে আছে দি ইউনিট অফ স্টিফেন্স কনস্ট্যান্ট সিগমা। কোশ্চেনটা বোঝো। আমি প্রচুর কোশ্চেন তোমাদের করাতে পারবো না, কিন্তু আমি তোমাদের টাইপ তুলে ধরতে পারবো। এই ধরনের জিনিসগুলো পরীক্ষায় আসে, তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে, তার জন্য কি করতে হবে সেটাও আমি বলে দেব। দেখো কোশ্চেনটার ধরন দেখো, এটা কিন্তু কোনো একটা কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন। বলেছে দ্য ইউনিট অফ স্টিফেন্স কনস্ট্যান্ট। স্টিফেন্স কনস্ট্যান্টের ইউনিট কি হবে? 4টে অপশান দেওয়া আছে। তাহলে এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য তোমাকে কি করতে হবে? স্টিফেন কনস্ট্যান্ট এটা একটা ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট কি হবে? তার মানে তোমাকে প্রচুর ভৌত রাশি জানতে হবে এবং প্রত্যেকের ইউনিট সম্পর্কে তোমাকে জানতে হবে। ইউনিট সম্পর্কে তোমার আইডিয়া থাকা প্রয়োজন। তার মানে তোমাকে প্রচুর ইউনিট মুখস্থ করতে হবে এক কথায়। ঠিক আছে, আরও একটা টেকনিক আছে। তুমি যদি ফর্মুলা জানো তাহলে কিন্তু তুমি এই ধরনের কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে। তার মানে ফর্মুলা জানা খুব প্রয়োজন এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য। যে স্টিফেন কনস্ট্যান্টের সঙ্গে জড়িত ফর্মুলা কি আছে, তো চলো আমরা এই কোশ্চেনটা সলভ করব। ধরো আমি জানি না যে স্টিফেন কনস্ট্যান্টের ইউনিট কি হবে, কিন্তু আমার ফর্মুলা জানা আছে। তাহলে আমরা সলিউশন করব। তো আমরা ফর্মুলা জানি, ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, ফর্মুলাটা কি? স্টিফেন কনস্ট্যান্টের সঙ্গে সম্পর্কিত ফর্মুলা হচ্ছে পাওয়ার ইকুয়াল টু, সবাই একটু লিখে নাও, পাওয়ার ইকুয়াল টু সিগমা থাকবে। সিগমা হচ্ছে স্টিফেন কনস্ট্যান্ট, সিগমা এ, ঠিক আছে, টি টু দি পাওয়ার 4, সিগমা এ টি টু দি পাওয়ার 4। তাহলে পাওয়ার মানে ক্ষমতা জানো, সিগমা হচ্ছে স্টিফেন কনস্ট্যান্ট, এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। তোমরা পাশে লিখে নিতে পারো, সিগমা হচ্ছে স্টিফেন্স কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা কি? এ হচ্ছে এরিয়া, লিখে নাও, এবং টি হলো অ্যাবসলিউট টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচার। তো এবার দেখো ইউনিট বের করব আমরা সিগমার। তাহলে সিগমার ইউনিট কি হবে? সিগমা ইকুয়াল টু হয়ে যাবে পাওয়ার পি, ঠিক আছে, বাই এ টি টু দি পাওয়ার 4। এবার ক্ষমতার একক তোমরা জানো, ক্ষমতার একক কি? ওয়াট। তোমরা জানো ওয়াট। দেখো প্রত্যেকটা এরিয়া মানে ক্ষেত্রফলের একক তোমরা জানো মিটার স্কোয়ার বা বর্গমিটার, এবং টেম্পারেচার বা উষ্ণতার এককও তোমরা জানো কেলভিন। তাহলে কেলভিন টু দি পাওয়ার 4। তো এটাকে যদি আমরা এক লাইনে করি, ওয়াট পার মিটার স্কোয়ার পার কেলভিন টু দি পাওয়ার 4। এবার তোমরাই বিচার করো কোনটা হবে। কোনটা হলো বলো তো? এই অপশন নাম্বার 3। তাহলে এবার বোঝো, আমি এই কোশ্চেনটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম কেন সেটা বোঝো, যে এখান থেকে আমাদের কি জানা প্রয়োজন। তো এইরকম প্রচুর কোশ্চেন হয়, অমকের একক কি হবে, তমকের একক কি হবে, প্রচুর কোশ্চেন হয়। তার মানে তোমাকে ফর্মুলা জানতে হবে।
তুমি যদি ফর্মুলা জানো, তুমি ফিজিক্সের সমস্ত যদি ফর্মুলা জানো, 11-12 যত ফর্মুলা আছে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিছু না কিছু ফর্মুলা আছে, 10টা হোক, 5টা হোক, 15টা হোক ফর্মুলা আছে। তোমরা যদি একটা শীট তৈরি করতে পারো, যখন যে অধ্যায় পড়বে সেই অধ্যায়ের মধ্যে যে ফর্মুলাগুলো ইউজ হয়েছে সেই ফর্মুলার যদি একটা লিস্ট তৈরি করতে পারো, তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো তোমরা অতি সহজে পেরে যাবে। তাই তোমরা আজকে থেকে শুরু করে দাও, যখন যে অধ্যায় পড়বে একটা খাতা বানাও, একটা মোটা একটা খাতা বানাও, সেখানে চ্যাপ্টার ওয়াইজ তোমরা ফর্মুলাগুলো লিখে রাখো এবং একটা বা দুটো পেজ ফাঁকা দিয়ে সেকেন্ড একটা চ্যাপ্টার শুরু করো। কেনই ফাঁকা দিতে বললাম? চলার পথেই এই দুই বছরে তোমরা আরও অনেক ফর্মুলা জানবে। তো যখন জানবে তখন ওই চ্যাপ্টারের মধ্যে আপডেট করে নেবে। অনেক অঙ্ক তোমরা করবে, অঙ্ক করতে গিয়ে তোমাদের অনেক কিছু শিখতে পারবে, তোমরা অনেক টিপস জানতে পারবে, অনেক ট্রিক জানতে পারবে, সেগুলো একটা পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে আপডেট করে নেবে। সেই জন্য ওই ফাঁকা স্থান আমি তোমাদের রাখতে বললাম। চলো আমরা পরের অঙ্ক দেখে নিই কি আছে। তোমরা সবাই এই টাইপটা দেখো, দেখো কি বলেছে এখানে, ক্যান্ডেলা ইজ দ্য ইউনিট অফ, এই চারটে অপশান আছে। ক্যান্ডেলা হচ্ছে একটা ইউনিট, এবং ক্যান্ডেলা কোন ভৌত রাশির বা কোন ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট, এই চারটে অপশান থেকে তোমাকে বলতে হবে। এটা তোমাদের বাড়ির কাজ রইল, তোমরা কোশ্চেনটা নোট ডাউন করো এবং তোমরা আমাকে কমেন্টে জানাও যে এর আনসার কি হবে। হোমওয়ার্ক 1, ঠিক আছে, হোমওয়ার্ক 1-এর আনসার কি হবে? ইলেকট্রিক ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি, ইলেকট্রিক চার্জ, ম্যাগনেটিক ফ্লাক্স। কোনটা হবে এর সঠিক উত্তর আমাকে জানাও। চলো আমরা পরবর্তী টাইপ নিয়ে কথা বলি। আচ্ছা সবাই এই টাইপটা দেখো কি বলেছে। টাইপ 2-তে ইফ U1 and U2 are the units selected in two systems of measurement and N1 and N2 are their numerical values, then এই চারটে অপশানের মধ্যে কোনটা হবে? তোমরা ভিডিওটাকে পজ করে একবার নিজেরা একটা আনসারকে তোমরা সিলেক্ট করো, যে কোনো অপশানকে সিলেক্ট করো, তোমরা বুদ্ধি লাগিয়ে তোমাদের কনসেপ্ট অনুযায়ী সিলেক্ট করো, তারপরে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কোনটা সঠিক উত্তর। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, U1 এবং U2 দুটো আলাদা ইউনিট সিস্টেম। U1 এবং U2 দুটো আলাদা ইউনিট সিস্টেম। ধরে নাও একটা CGS, ধরে নাও একটা SI, ঠিক আছে, বা একটা SI অন্যটা CGS, হতেই পারে এরকম। এইবার দেখো খুব ভালো করে বুঝবে, ধরো CGS পদ্ধতিতে এটা হচ্ছে ইউনিট, এটা কেজি হতে পারে, তাহলে এটা কেজি, এটা তাহলে কি হয়ে যাবে? গ্রাম হয়ে যাবে। এটা কেজি হলে এটা কি হবে? CGS এ গ্রাম হয়ে যাবে। বা এটা যদি মিটার হয় এটা সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এটা কিন্তু ইউনিট, ঠিক আছে। এবার নিউমেরিক্যাল ভ্যালু কিছু একটা হতে পারে, ধরে নাও 1 হতে পারে। ধরে নাও আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 1 কেজি ইকুয়াল টু, 1 কেজি ইকুয়াল টু কত বলো তো? 1000 গ্রাম। তোমরা সবাই জানো 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। তাহলে এই কেজিটা কি হচ্ছে? ইউনিট 1, মানে ইউনিট অ্যাকচুয়ালি প্রথম কোনো পদ্ধতিতে ইউনিট, এবং 1টা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, তাহলে N1 দিলাম, ইকুয়াল টু 1000টা কি CGS পদ্ধতিতে নিউমেরিক্যাল ভ্যালু মানে N2, আর CGS পদ্ধতিতে ইউনিট কি? G, তাই না? তাহলে ইউনিট 2। তো এই হচ্ছে আমাদের রিলেশন, এটা একদম সত্য, ঠিক আছে। সব জায়গায় এটা কাজে লাগে, বিভিন্ন অঙ্ক সলভ করার জন্য কিন্তু এটা কাজে লাগে। তাই সঠিক উত্তর কি হবে? N1 U1 ইকুয়াল টু N2 U2, N1 U1 ইকুয়াল টু N2 U2, ঠিক আছে। তাহলে এটা সঠিক উত্তর। ক্লিয়ার? চলো এবার আমরা পরবর্তী টপিকে প্রবেশ করব। এখন আমরা কথা বলবো ডাইমেনশন নিয়ে। তাই ডাইমেনশন হলো আমাদের টপিক 2। তো তোমরা সবাই ডাইমেনশন কম বেশি জানো, তো সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না। ডাইমেনশন কি? তো ডাইমেনশন থেকে বিভিন্ন রকমের প্রবলেম সলভ করতে হয়। আমরা টাইপ 1টা দেখে নিই। দেখো, দ্য ডাইমেনশন ফর্মুলা ফর ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট মানে হচ্ছে লীন তাপ। লীন তাপের ডাইমেনশন ফর্মুলা কি হবে? চারটে অপশান আছে। আবার বলছি, এগুলো কিন্তু কোনো না কোনো এক্সামের কোশ্চেন, বোঝা গেল? তাই এগুলো গুরুত্ব সহকারে তোমাদের দেখতে হবে। তো ল্যাটেন্ট হিটের ডাইমেনশন কোনটা হবে? তো এই প্রশ্নের উত্তর যদি তোমাদের পারতে হয়, তাহলে ল্যাটেন্ট হিট সংক্রান্ত ফর্মুলা তোমাকে জানতে হবে। সেই ফর্মুলা থেকে তোমাকে কি করতে হবে?
ডাইমেনশন বের করতে হবে। ঠিক আছে, তো তার আগে আমাদের কিন্তু 7টা কোয়ান্টিটি আছে, সেই 7টা কোয়ান্টিটির আমাদের ডাইমেনশন জানতে হবে। যেমন মাসের ডাইমেনশন হচ্ছে m, লেন্থের ডাইমেনশন l, টাইমের ডাইমেনশন t, তোমরা জানো এগুলো। টেম্পারেচারের ডাইমেনশন k, ইলেকট্রিক কারেন্টের ডাইমেনশন হচ্ছে i। তো এই ডাইমেনশনগুলো তোমাদের জানতে হবে। তো যাই হোক, চলো আমরা এটা সলভ করি। দেখো ল্যাটেন্ট হিট, তোমরা একবার পজ করে নিয়ে এটা সলভ করতে পারো, একবার দেখে নাও যে কোনটা হবে। ঠিক আছে, তারপর আমার উত্তরটা তোমরা শোনো। তোমাকে যদি ল্যাটেন্ট হিটের ডাইমেনশন বের করতে হয় তাহলে তোমাকে জানতে হবে এই ফর্মুলাটা, কিউ ইকুয়াল টু ml। ক্লিয়ার? তো কিউটা কি? কিউটা হচ্ছে প্রয়োজনীয় তাপ বা প্রদত্ত তাপ। ঠিক আছে, এমটা কি? মাস, এলটা হচ্ছে ল্যাটেন্ট হিট। অর্থাৎ কোনো বস্তু ধরো একটু বলে দিই ল্যাটেন্ট হিট জিনিসটা কি। ধরো তোমার কাছে বরফ আছে, আইস আছে, ক্লিয়ার? টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এই আইসটাকে তুমি ওয়াটার করতে চাও, ঠিক আছে, ওয়াটার করতে চাও এবং টেম্পারেচার সেম থাকবে, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে বরফকে জলে পরিণত করার জন্য তাপ দিতে হবে। তো সেই তাপ হচ্ছে কিউ, এম হচ্ছে এই বরফের কোয়ান্টিটি বা ভর, এল হচ্ছে লিন তাপ। ঠিক আছে, তো চলো আমরা এটা সলভ করে নিই। তো এখান থেকে এল ইকুয়াল টু কি আসবে? কিউ বাই এম। কিউ তাপের ডাইমেনশন কি হবে? মাথায় রাখবে, তাপের ডাইমেনশন, তাপ হচ্ছে এক প্রকারের শক্তি, আর যে কোনো শক্তির ডাইমেনশন হয়ে যায় কার্যের ডাইমেনশনের সাথে সমান। কার্যের ডাইমেনশন এবং শক্তির ডাইমেনশন কিন্তু একই হবে, তাই আমরা কার্যের ডাইমেনশনটা লিখব এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, বাই এম। তাহলে এম তো কেটে যাচ্ছে, এম থাকছে না, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তো আমরা দেখব এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এর মধ্যেই আছে। আচ্ছা, এম নেই মানে এম টু দি পাওয়ার 0। আমি যেহেতু এম নেই, আমি কিন্তু এখানে লিখতেই পারি এম টু দি পাওয়ার 0, মানে এম নেই। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা পরের টাইপে প্রবেশ করি। সবাই এই প্রবলেমটার দিকে তাকাও, টাইপ 2। ইফ এফ ডিনোটস ফোর্স, তাহলে এফ দিয়ে কি বোঝাচ্ছে? ফোর্স বোঝাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড টি টাইম, তা টি ফর টাইম। দেন ইন ইকুয়েশন, এই যে ইকুয়েশন দেওয়া আছে, এফ ইকুয়াল টু এ টি টু দি পাওয়ার -1 বি টি স্কোয়ার, দেন ডাইমেনশন অফ এ বি। তাহলে এই যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনে এ এর ডাইমেনশন বের করতে হবে এবং বি এর ডাইমেনশন বের করতে হবে। তো আমি ইকুয়েশনটা লিখছি, এফ ইকুয়াল টু এটি বি টি স্কোয়ার। তো এই ইকুয়েশন থেকে তোমাকে এ এবং বি এর ডাইমেনশন বের করতে হবে। তো এবার এ এবং বি এর ডাইমেনশন অপশানে দেওয়া আছে, তোমাকে বের করে দেখতে হবে কোন অপশানটা তোমার উত্তরের সাথে ম্যাচ করছে। ঠিক আছে, তো তোমরা ভিডিও পজ করে একবার এটা সলভ করো, দেখে নাও তোমার পারছো কি পারছো না, তারপর আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, একবার দেখে নাও। আচ্ছা, এবার দেখো, এই প্রবলেম সলভ করার জন্য তোমাদের একটা প্রিন্সিপাল জানতে হবে। সেই প্রিন্সিপালটাকে বলা হয় প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। মানে কি? সমমাত্রিক নীতি। সমমাত্রিক নীতি, সেই সমমাত্রিক নীতি কি বলে একটু দেখে নাও। এই যে একটা ইকুয়েশন আছে, তো এই নীতি থেকে আমরা কতগুলো ইনফরমেশান জানতে পারি সমমাত্রিক নীতির ইকুয়েশন থেকে। যে দেখো এখানে যোগ করা হয়েছে দুটো টার্ম, তাই না? তো এই নীতিতে বলছে দুটো টার্ম যদি যোগ হয় কিংবা বিয়োগ হয়, তাহলে সেক্ষেত্রে সেই টার্ম দুটোর মাত্রাকে কী হতে হবে? একই হতে হবে। তার মানে সমমাত্রার মধ্যেই সবসময় যোগ বিয়োগ সম্ভব। তাই এখানে যোগ হয়েছে মানে এই দুটো টার্মের মাত্রা কিন্তু সেম। তাহলে এটি -1 ইকুয়াল টু বি টি স্কোয়ার, এরা দুজন কিন্তু সমান মাত্রাগত দিক থেকে। আবার বলছি, মাত্রাগত দিক থেকে এরা কিন্তু সমান। ঠিক আছে, নেক্সট দেখো এই নীতি কি বলছে? যে কোনো ইকুয়েশনে বাম পক্ষ ইকুয়াল টু কী হবে? ডান পক্ষ। তাহলে বাম পক্ষে কি আছে? এফ আছে, আর ডান পক্ষে কি আছে? প্রথম টার্ম কি আছে? এটি -1। তাহলে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষের প্রথম টার্ম, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষের দ্বিতীয় টার্ম, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষের তৃতীয় টার্ম, সবগুলোই কী হবে? সমান হবে। তাই এখান থেকে আমরা এটাও করতে পারবো, এফ ইকুয়াল টু কী হয়ে যাবে?
দ্বিতীয় টার্ম বিটি স্কোয়ার। ক্লিয়ার? এটা কিন্তু সমমাত্রিক নীতিরই একটা নিয়ম। ক্লিয়ার? তাহলে কি কি শিখলাম আমরা? যোগ বিয়োগ যখন হবে তখন সমমাত্রার মধ্যে হবে। আচ্ছা, কোনো ইকুয়েশনের বাম দিক আর ডান দিক কি হবে? সমান হবে। তো এটা যদি তোমরা জানো, এই নীতি তোমরা যদি জানো, তাহলে এই প্রবলেম কিন্তু তোমার নিমেষের মধ্যে সলভ করতে পারবে। ঠিক আছে? তো চলো আমরা এটা এবার সলভ করি। দেখো কি হবে, এ আর বি এর মাত্রা বের করতে হবে। তুমি প্রথম এই ইকুয়েশন থেকে কিন্তু এ বি এর মাত্রা বের করতে পারবে না, কারণ এ অজানা, বি অজানা। তাহলে তোমাদের এই দুটোর সাহায্য নিতে হবে। তো এই দুটোর সাহায্য নেব আমরা। তো আমি মুছে দিলাম, এটা মুছে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, আমি একটু ফ্রেশ করে লিখছি, একে একে লিখছি। দেখো প্রথমে লিখবো আমরা এফ ইকুয়াল টু এটি মাইনাস ওয়ান। এখান থেকে আমরা এ বের করব। তাহলে এ ইকুয়াল টু কী হবে বলো? টি এইদিকে যাবে, দেখো এইদিকে মাইনাস আছে ডান দিকে, বাম দিকে আসলে কি হবে? প্লাস হয়ে যাবে। তার মানে এফ টি হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এফ মানে বলের মাত্রা তোমরা জানো এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু টাইমের মাত্রাও তোমরা জানো, টি হচ্ছে টাইমের মাত্রা ক্যাপিটাল টি। তাহলে এটা কি আসলো? এম এল টি মাইনাস 1। তো তোমরা দেখে নাও এর মাত্রা হবে এম এল টি মাইনাস 1। এটা এম এল টি মাইনাস 1 প্রথমে কি আছে? এ। তাহলে এর কিন্তু এটা হয়ে গেল, তাই না? আর কিছু নেই, প্রথমে কিন্তু এইটা আর কোথাও নেই। তাই অপশান ডি কারেক্ট আনসার। তবু আমরা মিলিয়ে দেখব, বি এর মাত্রাটা বের করব, করে আমরা মিলিয়ে দেখব সত্যিই কি এটা হচ্ছে। ক্লিয়ার? তো চলো আমরা বি এর মাত্রা বের করি। বি এর মাত্রা বের করব আমরা, বা তোমরা নিজেরা বের করতে পারো। এফ ইকুয়াল টু আমরা সেকেন্ড টার্ম সমান করে দেব বি টি স্কোয়ার। তো এবার দেখো এখান থেকে বি বের করো। তাহলে এফ, ক্লিয়ার করো, এখানে টি এর মাথায় কি আছে? +2। এই দিকে যদি আসে বাম দিকে -2 হয়ে যাবে। ওকে, -2 হয়ে যাবে। এবার এফ এর মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2 বলের মাত্রা, টাইমের মাত্রা তো টি, মাথায় -2 আছে। তাহলে আলটিমেটলি কি হলো? এম এল টি টু দি পাওয়ার -4, ml t to the power -4। তাহলে অপশান ডি কারেক্ট আনসার। দেখো আমরা যদি একটু বুদ্ধিমান হই তাহলে কিন্তু আমাদের এটা করতে হবে না। আমরা দেখলাম যে প্রথমে তো এর মাত্রা বের করতে হবে, তা প্রথমে যেগুলো দেওয়া থাকবে সেটা এর মাত্রায় থাকবে। তো এর মাত্রায় ডি নাম্বার অপশানের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, আর কোথাও নেই। তাহলে কিন্তু আমাকে বি এর মাত্রা আলাদা করে বের করতে হবে না, আমাদের কিন্তু সময় বাঁচবে। তো সময় বাঁচানো কিন্তু আমাদের একটা মুখ্য উদ্দেশ্য, কারণ কম্পিটিটিভ এক্সামে সময় কিন্তু পাওয়া যায় না, খুব লিমিটেড সময় থাকে, অনেক কোশ্চেন করতে হয়। ঠিক আছে? তাই আমাদের প্রথম মেন্টালিটি থাকবে কি করে সময় বাঁচানো যায়, তাই সময় বাঁচানোর জন্য আমরা কিন্তু এটা করব না। ওকে, আচ্ছা আমরা এই কোশ্চেনটা যদি সলভ করতে যাই, প্রথমে আমরা এ বের করব, এ। এবং দেখো কি করে আমরা সময় বাঁচাতে পারি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এই ইকুয়েশন আমি লিখতে যাব না, আমি দেখব এফ। ঠিক আছে, এফ এর মাত্রা ডিরেক্ট বসাবো, এম এল টি টু দি পাওয়ার -2। আমি প্রথমে এই বের করতে চাইছি, তাহলে এফ ইকুয়াল টু এ টি ইনভার্স করব, ডান দিকে এ রেখে দেব, আর টি এর পরিবর্তে কি বসাবো? ক্যাপিটাল টি -1। আমি এটা সমান করলাম, মনে মনে সমান করে দিলাম, এফ এর সঙ্গে এ টি -1 সমান করলাম। একদম ডিরেক্ট আমি খাতায় মাত্রা বসাবো। ঠিক আছে, মাত্রা বসালে দেখো তাহলে এ কি, এ থাকছে, এ আমি বসাতে যাব না, আমি দেখবো যে একটা কেটে যাবে। তাহলে আলটিমেটলি কি হবে? এম এল, একটা যদি উভয় পক্ষ থেকে কেটে যায় টি -1 হয়ে যাবে। আমি আর কিছু লিখতেই যাব না, এতটুকুর মধ্যে আমার আনসার হয়ে গেল। আমি ইকুয়াল টু এ লিখতে যাব না, ইকুয়াল টু এ লিখতে গেলে আমি তো জানি ডান দিকে কি থাকবে? এ থেকে যাবে। তো আমি যদি ইকুয়াল টু দিয়ে এ লিখি তাহলেও আমাদের সময় যাবে। আমি যদি প্রত্যেকটা কোশ্চেন থেকে কিছু কিছু করে সময় বাঁচাতে পারি তাহলে আমি নতুন একটা কোশ্চেন করতে পারবো। ঠিক আছে, তো এই আমাদের চেষ্টা রাখতে হবে। তো চলো আমরা পরের টাইপটা দেখে নিই। আচ্ছা, এই টাইপের একটা আমরা প্র্যাকটিস করব। এই ধরনের অঙ্কগুলো বা প্রবলেমগুলো খুব পরীক্ষাতে আসে। চলো আমরা অন্য একটা প্রবলেম সলভ করি। সবাই এই প্রবলেমটার দিকে তাকাও, টাইপ 2। দেখো টাইপ 2 এরই আমরা একটা প্র্যাকটিস করব। ইন দ্য রিলেশন, এখানে একটা রিলেশন বলে দিয়েছি, পি ইকুয়াল টু
আলফা বাই বিটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড বাই কে থিটা। আচ্ছা, আলফা জেড বাই কে থিটা কিন্তু ই এর পাওয়ারে রয়েছে, সামনে একটা নেগেটিভ সাইন রয়েছে। তো এখানে কি বলেছে, পি ইজ দ্য প্রেশার, পি প্রেশার বলেছে, জেড হচ্ছে ডিস্টেন্স বলেছে, কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট বলেছে, থিটা হচ্ছে টেম্পারেচার। তাহলে ডাইমেনশন ফর্মুলা অফ বিটা, এখানে বিটার ডাইমেনশন ফর্মুলা কি হবে সেটা বের করতে হবে, আলফার দিতে পারে। ঠিক আছে, তো আমরা চলো এই প্রবলেমটা সলভ করি। কেউ যদি তোমরা পারো তাহলে ভিডিও পজ করে একবার ট্রাই করে নাও, তারপরে আমার আনসারটা দেখো। চলো আমরা এটা সলভ করি। প্রথমে দেখো, মাথায় রাখতে হবে আমরা এই ইকুয়েশনটা লিখছি পি ইকুয়াল টু আলফা বাই বিটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড বাই কে থিটা। ঠিক আছে, তো মাথায় রাখবে ই এর পাওয়ারে যা থাকবে, মানে এই ই টু দি পাওয়ার পুরো জিনিসটা কিন্তু ডাইমেনশনলেস, এক মাত্রাবিহীন ই টু দি পাওয়ার সাম, এই পুরো জিনিসটা কিন্তু মাত্রাবিহীন। তো একটুখানি লিখো প্রথম ইনফরমেশন, ই টু দি পাওয়ার আলফা জেড বাই কে থিটা, এটা কিন্তু মাত্রাবিহীন। ঠিক আছে, মাত্রাবিহীন মানে মাত্রা কত, 1। ঠিক আছে, তার মানে ই তো কিছু না, এই পুরো জিনিসটাই মাত্রাবিহীন। এই পুরো জিনিসটা কি হবে, মাত্রাবিহীন। আলফা জেড বাই কে থিটা এর মাত্রা কত হবে, 1 মানেই মাত্রাবিহীন। মাত্রা 1 মানে কত, মাত্রাবিহীন, মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা কিছু একটা বের করতে পারবো। যাই হোক, যদি এটা পুরোটা মাত্রাবিহীন হয়ে যায় তাহলে মাত্রা কত বসাবো, 1 বসাবো। 1 যদি বসাই, এই পুরোটার পরিবর্তে কি বসাবো, 1 বসাবো। তাহলে এই ইকুয়েশনটি কি হবে বলো, পি ইকুয়াল টু আলফা বাই বিটা হবে। বাকিটার মাত্রা আমি কি বসালাম, 1 বসালাম। মাথায় রাখবে মাত্রাগত দিক থেকে পি ইকুয়াল টু আলফা বাই বিটার সমান। পি এর মাত্রা কার সমান হবে, আলফা এবং বিটার মাত্রার মানে ডিভাইডের সমান হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা বিটা কিন্তু বের করতে পারবো। বিটা ইকুয়াল টু তাহলে কি হবে, বিটা ইকুয়াল টু হয়ে যাবে আলফা বাই পি হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো, বিটা ইকুয়াল টু যে আলফা বাই পি হচ্ছে, তাহলে আমাদের এখানে আলফার পি তো প্রেশারের মাত্রা আমরা জানি, আলফার মাত্রাটা বের করতে হবে। তো আলফার মাত্রা বের করার জন্য আমাদের এই ইকুয়েশনটা কাজে লাগবে, আলফা জেড বাই কে থিটা। ঠিক আছে, তো চলো আমরা এখান থেকে আলফা বের করে নিই। তো আমি এটা মুছে দিলাম, কারণ এটাই মুছে দিচ্ছি। কি ছিল, আলফা জেড বাই কে থিটা ইকুয়াল টু কত, 1 আছে, তাই না? তো ইকুয়াল টু যদি 1 হয়, এখান থেকে আলফা বের করে নাও। আলফা ইকুয়াল টু হয়ে যাবে কে থিটা বাই জেড। এবার কেটা কি, কেটা হলো বোলজম্যান কনস্ট্যান্ট। এবার বোলজম্যান কনস্ট্যান্টের মাত্রা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কিছু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আছে যাদের মাত্রা তোমাদের মনে রাখতে হবে, যেমন স্টিফেন্স কনস্ট্যান্ট, বোলজম্যান কনস্ট্যান্ট, এদের মাত্রা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমি কে এর মাত্রা লিখছি। দেখো, কে এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -1। ঠিক আছে, সবাই লিখে নাও, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -1। এটা কিন্তু বোলজম্যান কনস্ট্যান্টের মাত্রা লিখলাম, কে এর মাত্রা। থিটাটা কি, থিটা হচ্ছে টেম্পারেচার মাত্রা কি হয়, কে বসিয়ে দিলাম। আচ্ছা, বাই জেড এর মাত্রা কি, জেড হচ্ছে ডিস্টেন্সের মাত্রা কি হবে, এল এর সমান হবে। তো এল বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ পাওয়ারে মাইনাস আছে প্লাস আছে, তাহলে এই পার্টটা কেটে গেল। আচ্ছা, একটা এল কেটে যাবে, তাহলে থাকবে এম, একটা এল ওপর নিচে কেটে গেলে এল থাকলো, আর টি টু দি পাওয়ার -2 হয়ে গেল। তার মানে ফোর্সের মাত্রা সমান হয়ে গেল, এটা আলফাটা ফোর্সের মাত্রা সমান। তো আমরা ওইখানে বসিয়ে দেব। দেখো, আলফার মাত্রা বসিয়ে দেব এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই প্রেশারের মাত্রা আমাদের জানতে হবে। ঠিক আছে, প্রেশারের মাত্রা কত হয়, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। কেউ যদি প্রেশারের মাত্রা না জানো, তাহলে তোমরা এইখান থেকে প্রেশারের মাত্রা বের করতে পারবে। প্রেশার ইকুয়াল টু এফ বাই এ। ঠিক আছে, চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তো বলের মাত্রা কি হয়, এম এল টি টু দি পাওয়ার -2, ক্ষেত্রফলের মাত্রা কি হয়, এল স্কোয়ার।
তাহলে আলটিমেটলি এখান থেকে কি পাবে তুমি দেখে নাও, m l⁻⁻1 t⁻², এটা পেয়ে যাবে। তো ওটাই আমি বসিয়েছি, m l⁻⁻1 t⁻²। তো একটু তোমাদের মাত্রা, একক এগুলো নিয়ে খেলা করতে হবে, ফর্মুলা এগুলো নিয়ে খেলা করতে হবে। এবং এই অধ্যায়টা রেডি হতে একটু সময় লাগবে। এই কারণেই সময় লাগবে কারণ এই অধ্যায়টা কোনো পার্টিকুলার একটা নির্দিষ্ট অধ্যায় নয়, বিভিন্ন অধ্যায়ের কনসেপ্ট কিন্তু এখানে কাজে লাগছে, বিভিন্ন অধ্যায়ের ফর্মুলা তোমাদের কাজে লাগছে। তোমরা এখনও যারা শুধুমাত্র 11-এ পড়ছো এবং প্রথম এই ভিডিও দেখছো বা 2-1টা চ্যাপ্টার হয়েছে, তারা কিন্তু পুরো কোর্স করোনি তোমরা। যেমন 12-এর অনেক কিছু পড়োনি, 11-এর অনেক কিছু পড়োনি তোমরা, তাই তোমাদের কাছে অনেক সূত্র অজানা, অনেক রাশি অজানা, ঠিক আছে? কিন্তু এই অধ্যায়ে সমস্ত সূত্র কাজে লাগে, সমস্ত রাশি কাজে লাগে। তাই এই অধ্যায়টা তোমাদের যখন 2 বছর কমপ্লিট হয়ে যাবে, 11-12, তখন পুরোপুরি এই অধ্যায়টা কমপ্লিট হবে, ঠিক আছে? তো এখন তোমাদের একটু মুখস্থ করে চালাতে হবে। তো যাই হোক, তোমরা এবার করো, কেটে দাও, এল ওপরে চলে গেল, মানে l² আর t কেটে গেল, শুধুমাত্র l² হচ্ছে। শুধুমাত্র l² কোথায় আছে দেখো, শুধুমাত্র l² কিন্তু প্রথম অপশানের মধ্যেই আছে। দেখো m⁻0 t⁻0 মানে t নেই, m⁻0 মানে m নেই, শুধুমাত্র কি আছে, l² আছে, ঠিক আছে? তাহলে প্রথম আনসারটা হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে? এবার আমরা পরে একটা টাইপ নিয়ে আলোচনা করব। চলো পরের টাইপে আমরা প্রবেশ করি। এবার টাইপ 3 দেখা যাক। দেখো টাইপ 3-তে কি বলা হয়েছে, দ্য ডাইমেনশন অফ 1/ε0 μ0 1/μ0 এর ডাইমেনশন কোনটা হবে, ঠিক আছে? তো এখানে কি হয়, এই টাইপের মধ্যে কি হয়, কোনো একটা ফর্মুলার ছোট্ট একটা পার্ট উল্লেখ করে দেয় এবং সেই পার্টের ডাইমেনশন জিজ্ঞেস করে। যেমন তুমি যদি এর ডাইমেনশন বের করতে চাও, তাহলে রাশিমালাটা একবার লিখছি আমি, 1/μ0 μ0কে বলা হয় মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, ε0কে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তো নট কেন লাগানো আছে, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, শূন্য মাধ্যম বোঝাতে নট বা 0 লাগানো আছে বা শূন্য লাগানো আছে। তো এবার দেখো μ0-এর এক মাত্রা যদি আমরা এখানে বসাই আলাদা করে, ε0-এর যদি মাত্রা বসাই, তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক বড় হয়ে যায়। তাই আমরা দেখব কোনো শর্টকাট ট্রিক আছে কিনা, মানে সহজ পথে এই সমস্যার সমাধান করা যায় কিনা। তো কোনো একটা ফর্মুলাতে কি এটা উপস্থিত আছে? তো আমরা যদি ভালো করে ফিজিক্স পড়ি 11-12, তাহলে দেখব এটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা। কি ফর্মুলা? এটা হচ্ছে সি এর ফর্মুলা, c = √1/μ0 সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। এবার আমি স্কয়ার করব উভয় দিকে, স্কয়ার করলে c² = 1/μ0 ঠিক আছে? তাহলে দেখো 1/μ0 পেয়ে গেলাম। এটা কার সমান? c² এর সমান, মানে বেগের স্কয়ারের সমান। এবার বেগের মাত্রা তো আমাদের জানা আছে, বেগের মাত্রা কি l⁻⁻1, এটা তো বেগ, c হচ্ছে বেগ, তাই স্কয়ার করে দেবো। এই স্কয়ার করে দিলাম, এই 1টা কেটে স্কয়ার করে দিলাম, তাহলে এটা কিন্তু হয়ে গেল 1/μ0 এর মাত্রা। তাই l² t⁻⁻2 অর্থাৎ অপশন সি কারেক্ট অপশন, ঠিক আছে? তো এই ধরনের অনেক সমস্যাই কিন্তু পরীক্ষায় আসে, সেক্ষেত্রে আমাদের খুঁজে নিতে হয় যে শর্টকাট ট্রিক কি রয়েছে শর্টকাট ট্রিক, ঠিক আছে? যেমন তোমাদের বলি যে CV², কখনো দেয় CV² এর মাত্রা নির্ণয় করো। সি হচ্ছে ধারকত্ব, বি হচ্ছে পোটেনশিয়াল বা বিভব প্রভেদ, ঠিক আছে? আবার কখনো দেয় যে Li² এর মাত্রা নির্ণয় করো, Li²। কখনো দেয় Q²/C এর মাত্রা নির্ণয় করো। আচ্ছা, এখানে এলটা কিন্তু স্বাবেশাঙ্ক, আই হচ্ছে কারেন্ট, কিউটা হচ্ছে আধান, সি হচ্ছে ধারকত্ব, এগুলো ক্লাস 12-এ রয়েছে, ঠিক আছে? তো এরকম দিতে পারে, কখনো দিতে পারে পিভির মাত্রা নির্ণয় করো, কখনো দিতে পারে এনআরটির মাত্রা নির্ণয় করো, এনআরটি, পিভি = এনআরটি। তো এই সমস্ত কিছুর মাত্রা কিন্তু কার্যের মাত্রার সঙ্গে সমান, কার্যর ডাব্লুর মাত্রার সঙ্গে সব কিছুর মাত্রা সমান। তাই
আমি এখানে আলাদা করে বের করতে যাব না, সি এর মাত্রা আলাদা করে বের করব, ভি এর মাত্রা আলাদা করে বের করে আমি পুট করে ক্যালকুলেশন করব না। আমি সরাসরি আমি জানি সিভি স্কোয়ারের মাত্রা কার মাত্রার সঙ্গে সমান, ডাব্লু বা কার্যের মাত্রার সঙ্গে সমান, তাই কার্যের মাত্রা লিখে দেবো, আনসার হয়ে যাবে। এল আই স্কোয়ার একই রকমভাবে আমরা একই কাজ করব, কিউ স্কোয়ার বাই সি একই কাজ করব, পিভির মাত্রা কিন্তু কার্যের মাত্রার সঙ্গে সমান, আমাদের মনে রাখতে হবে এন আর টির মাত্রা কিন্তু কার্যের মাত্রার সঙ্গে সমান। তো এই জিনিসগুলো যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু অতি সহজেই আমরা আমাদের ক্যালকুলেশন করতে পারবো বা আমাদের উত্তর করতে পারবো এবং সময় লাগবেই না। ঠিক আছে, আরও কিছু কিছু জিনিস তোমাদের মনে রাখা দরকার, যেমন আর সি এর যে মাত্রা, এর মাত্রা কিন্তু টাইমের মাত্রার সঙ্গে সমান, বা এল বাই আর এর মাত্রা কিন্তু টাইমের মাত্রার সঙ্গে সমান। আর সিটা কি, আর হচ্ছে রোধ, সি হচ্ছে ধারকত্ব, এলটাকে সাবেশাঙ্ক, আর হচ্ছে রোধ। ঠিক আছে, এর মাত্রা কিন্তু আবার টাইমের মাত্রার সঙ্গে সমান। দেখো যদি আমরা আলাদা করে বের করতে চাই, আর এর মাত্রা বের করব, সি এর মাত্রা বের করব, তারপর ক্যালকুলেশন করব, তাহলে অনেক বড় হয়ে যাবে। অ্যাকচুয়ালি আর সি সময়কে নির্দেশ করে, এল বাই আর সময়কে নির্দেশ করে। তো এই ছোট ছোট জিনিসগুলো আমাদের জানতে হবে, তাহলে আমাদের ক্যালকুলেশন, আমাদের উত্তর করার সময় খুব কমে যাবে। ঠিক আছে, তো এবার চলো আমরা পরের টাইপ নিয়ে কথা বলি। এবার টাইপ 4, টাইপ 4টা দেখো, দ্য ডাইমেনশন অফ ইম্পালস ইজ অ্যাজ দ্যাট অফ, সেম হতো ইজ অ্যাজ, সেম অ্যাজ, ইজ সেম অ্যাজ দ্যাট অফ। এবার বলেছে যে ইম্পালসের ডাইমেনশন নিচের কোন রাশির ডাইমেনশনের সাথে একদম মিলে যায়, সেম হয়। তো এর জন্য তোমাকে কি করতে হবে, ইম্পালস মানে কি, ইম্পালস মানে হচ্ছে, ইম্পালস হচ্ছে বলের ঘাত। ঠিক আছে, বাংলায় বলবো বলের ঘাত। এবার বলের ঘাত মানে বল ইন্টু সময়, বল ইন্টু সময়। তাহলে বল ইন্টু সময়ের মাত্রা কি হয়, বলের মাত্রা হচ্ছে ml t⁻²। এগুলো সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে, সময়ের মাত্রা কি টি, এগুলো অলওয়েজ ঝরঝরা রাখতে হবে। তাহলে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে ml t⁻⁻1, এটা হচ্ছে ইম্পালসের মাত্রা। এবার তোমাকে প্রত্যেকটা রাশির মাত্রা বের করতে হবে, ফোর্স, মোমেন্টাম, এনার্জি, অ্যাক্সেলারেশন। দেখতে হবে কার মাত্রা এর মাত্রার সঙ্গে সমান হচ্ছে, সেটা সঠিক উত্তর। এটা জেনারেল ট্রিক। ঠিক আছে, তাহলে জেনারেল ট্রিক কি, আমি ইম্পালসের মাত্রা বের করব, আমি এখানকার প্রত্যেকটা রাশির মাত্রা বের করব প্রথম থেকে। ফোর্সের মাত্রার সঙ্গে তো সমান হবে না, কারণ এটা ফোর্স ইন্টু টাইম আছে। ঠিক আছে, আর এটা অনলি ফোর্স, এটা হবে না। মোমেন্টাম হতে পারে, এনার্জি, এনার্জি আর কার্যের মাত্রা সমান, কার্যের মাত্রাতে কি হয়, ml² t⁻² হয়। ঠিক আছে, তাহলে কার্যে এনার্জি আর কার্যের মাত্রা সমান, এনার্জির মাত্রা কি হচ্ছে ml² t⁻², এটা এনার্জির মাত্রা। ঠিক আছে, ম্যাচ করলো না। অ্যাক্সেলারেশনের মাত্রা হচ্ছে l t⁻², এটাও ম্যাচ করলো না। শুধু পড়ে থাকলো কি, মোমেন্টাম। তাই সঠিক উত্তর কি হয়ে যাবে, মোমেন্টাম হয়ে যাবে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে। তো এই ধরনের কোশ্চেন যদি তোমাকে পারতে হয়, যদি তোমাকে ক্যালকুলেশন তুমি যদি করতে না চাও, তুমি সরাসরি যদি করতে চাও সেটাও পারবে, তাহলে একটু খাটতে হবে। একটু যদি খাটো তাহলে পরীক্ষা হলে কিন্তু তুমি রাজত্ব করবে। কি খাটবে, তোমাকে একটা লিস্ট বানাতে হবে যে কোন কোন রাশির মাত্রা একই, তাদের একটা লিস্ট বানাবে। ঠিক আছে, যে কোনো স্ট্যান্ডার্ড বই পেয়ে যাবে, জয়েন্টের বই পেয়ে যাবে, তুমি একটা লিস্ট বানিয়ে ওই লিস্টটা মাঝে মাঝে পড়ো। ঠিক আছে, দেখবে অমুকের মাত্রার সঙ্গে একগুচ্ছ রাশির মাত্রা মিলে যাচ্ছে, সেগুলো একটু পড়ে নাও। ঠিক আছে, এইভাবে একটু পড়তে হবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন তোমাকে করতে হবে না, তুমি সরাসরি উত্তর দিতে পারবে। ঠিক আছে, এবার আমরা চলে যাব নেক্সট টপিকে। নেক্সট টপিকে যাওয়ার আগে একটু জেনে নাও যে ইম্পালস মানে বলের ঘাত মানেই হচ্ছে ভরবেগের পরিবর্তন, মানে চেঞ্জ ইন মোমেন্টাম। এই যে ভরবেগের পরিবর্তন, চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে একটু লিখে রাখবে, ইম্পালসের মাত্রা এবং মোমেন্টামের মাত্রা সেম। কারণ ইম্পালস মানে বল ইন্টু সময়, আর মোমেন্টাম মানে ভরবেগের, এখানে ভরবেগের পরিবর্তন। তোমরা যদি পড়ে থাকো এটা বা পরে গিয়ে পড়বে যে ইম্পালস বা বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান, তাই ইম্পালসের ডাইমেনশন আর মোমেন্টামের ডাইমেনশন সেম হবে। এবার চলো পরবর্তী টপিক নিয়ে আলোচনা করি। এবার সবাই লক্ষ্য করো টপিক 3, এরার। মানে এই টপিকে আমরা
এরার নিয়ে কথা বলবো, বিভিন্ন রকম এরার নিয়ে কথা বলবো এবং দেখব কত রকমের এরার হয় এবং সেই এরার সংক্রান্ত প্রবলেমগুলো কি করে সলভ করতে হয়। দেখো প্রথমে আমি একটা বড় কোশ্চেন দিয়েছি, কোশ্চেন বড় হলেও উত্তর কিন্তু অতি সহজ, ঠিক আছে। বড় কোশ্চেন এবং এটা স্ক্রু গেজ সংক্রান্ত, ইনস্ট্রুমেন্ট সংক্রান্ত, স্ক্রু গেজ কিংবা স্লাইড ক্যালিপার্স এগুলো সংক্রান্ত। তো আমরা প্রবলেমটা পড়ি আগে। কি বলেছে? আ স্টুডেন্ট মেজার্ড ডায়ামিটার অফ এ স্মল বল। একজন ছাত্র একটা ছোট্ট বলের ডায়ামিটার মানে ব্যাস পরিমাপ করলো, করে কি পেলো দেখো লিস্ট কাউন্ট। আচ্ছা এখানে লিস্ট কাউন্ট বলে দিয়েছে, লিস্ট কাউন্ট একটু নোট ডাউন করবে, এলসি হচ্ছে লিস্ট কাউন্ট কত? 0.001 সেমি। তাহলে লিস্ট কাউন্ট কি? লিস্ট কাউন্ট হচ্ছে কোনো ইনস্ট্রুমেন্টের দ্বারা পরিমাপযোগ্য মিনিমাম মান, মানে কোনো ইনস্ট্রুমেন্টের সাহায্যে যে মিনিমাম মানটা পরিমাপ করা যায় সেই মিনিমাম মানকে বলা হয় লিস্ট কাউন্ট বা এলসি। সো স্ক্রু গেজের লিস্ট কাউন্ট বলে দিয়েছে। এবার স্ক্রু গেজের ক্ষেত্রে দুই রকমের রিডিং হয়, ঠিক আছে। একটা মেন স্কেল রিডিং, তো মেন স্কেল রিডিং বলে দিয়েছে 5 মিলিমিটার। তো সবাই একটু লিখবে মেন স্কেল রিডিং, MSR, মেন স্কেল রিডিং সেটা বলে দিয়েছে 5 মিলিমিটার। এবার মিলিমিটারকে তোমরা যদি সেন্টিমিটার করো তাহলে এটা দাঁড়াবে 0.5 সেন্টিমিটার। 10 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে MSR বলে দিয়েছে মেন স্কেল রিডিং। তাহলে তোমরা যদি স্ক্রু গেজ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে স্ক্রু গেজের দু রকম রিডিং হয়, একটা মেন স্কেল রিডিং হবে, একটা এরকম লিনিয়ার স্কেল থাকে, লিনিয়ার স্কেলের উপর আরও একটা ছোট স্কেল থাকে যা সার্কুলার স্কেল থাকে। সেই সার্কুলার স্কেলের রিডিং কত হয় সেটা দেখা যাক। দি মেন স্কেল রিডিং তো বলে দিয়েছে 0 অফ সার্কুলার স্কেল ডিভিশন কোইনসাইডস উইথ 25 ডিভিশন অ্যাভাভ দ্য রেফারেন্স লেভেল, ঠিক আছে। তার মানে 25 কিন্তু বলে দিয়েছে সার্কুলার স্কেল রিডিং, মানে CSR একটু লিখে নেবে, CSR বলে দিয়েছে সার্কুলার স্কেল রিডিং, ঠিক আছে। সার্কুলার স্কেল রিডিং কত? 25, ওকে 25। আচ্ছা এবার দেখা যাক নেক্সট কি বলেছে। ইফ দ্য স্ক্রু গেজ হ্যাজ এ জিরো এরার অফ দিস, মানে স্ক্রু গেজের একটা জিরো এরার রয়েছে। জিরো এরার দুই রকমের হতে পারে, একটা পজিটিভ হতে পারে, একটা নেগেটিভ হতে পারে। তো এখানে বলে দিয়েছে নেগেটিভ, জিরো এরারটা কি? নেগেটিভ। তো এরারকে আমি শুধুমাত্র ই দিয়ে লিখছি। ই কত? ই হচ্ছে নেগেটিভ 0.004 সেন্টিমিটার। তো এই ভ্যালুগুলো বলে দিয়েছে। এবার তোমাকে জানতে হবে যে স্ক্রু গেজ দিয়ে যখন কোনো আমরা রিডিংকে পরিমাপ করব, কোনো মানকে আমরা পরিমাপ করব, মাপবো, তখন তার ফর্মুলা কি? ফর্মুলাটা কি হয়? কোন ফর্মুলায় ফেলে আমরা কোনো মান পরিমাপ করি সেই ফর্মুলা জানতে হবে। তো সেই ফর্মুলা একটু লিখে নাও। ফাইনাল রিডিং আর ইকুয়াল টু সবাই লিখবে, ফাইনাল রিডিং আর ইকুয়াল টু MSR প্লাস CSR ইন্টু লিস্ট কাউন্ট মানে LC মাইনাস এরার, জিরো এরারকে সবসময় আমরা মাইনাস করব। এই হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। ফাইনাল রিডিং মানে হচ্ছে, রিডিং বলতে কার রিডিং মাপছি আমরা? ছোট্ট বলের ডায়ামিটার মানে ব্যাস পরিমাপ করছি, সেই ব্যাসের মান আর ইকুয়াল টু MSR মেন স্কেল রিডিং সার্কুলার স্কেল রিডিং ইন্টু LC লিস্ট কাউন্ট মাইনাস জিরো এরার। তো আমরা এই ফর্মুলায় কি করব? এই মানগুলো পুট করব, ঠিক আছে। যদি মানগুলো পুট করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখা যাক। 0.5 প্লাস CSR কত আছে? 25, লিস্ট কাউন্ট কত বলে দিয়েছে? 0.001 মাইনাস এরারের মানটা কিন্তু মাইনাসে আছে, আমি মাইনাসেই বসাবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো কোনটা আনসার হবে তোমরা নিজেরাই বিচার করো। অপশান A, B, C এবং D এর মধ্যে কোনটা ঠিক হবে ভিডিও পজ করো, ক্যালকুলেশন করো এবং বলো ঝটপট যে কোন আনসারটা হবে, ঠিক আছে। কোন আনসার হবে? যদি আমার কথা বলো তো আমি ক্যালকুলেশন করে পেয়েছি এটা 0.5
0.529 এটা হচ্ছে আমার আনসার। এবং তোমরা মিলিয়ে নাও কোন আনসার হচ্ছে, ক্যালকুলেশন করবে, গুণ যোগ বিয়োগ, এখানেও যোগ হবে, প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আলটিমেটলি হয়ে যাবে 0.529 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ফাইনাল রিডিং দ্য ডায়ামিটার অফ দ্য বল ইজ 0.529, অর্থাৎ অপশন ডি ইজ কারেক্ট। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে, অপশন ডি। ঠিক আছে, চলো আমরা আরও কিছু ইনফরমেশন জেনে নিই স্ক্রু গেজ এবং স্লাইড ক্যালিপার সম্পর্কে। ঠিক আছে, এই টাইপের প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। সেই ইনফরমেশনগুলো দেখো বোর্ডে লেখা আছে। প্রথমে যেটা জানতে হবে, এলসি কি। এলসি কি? মিনিমাম মেজারমেন্ট। আমি একটু আগেই বলেছি এলসি হলো মিনিমাম মেজারমেন্ট অফ আ ইনস্ট্রুমেন্ট। কোনো ইনস্ট্রুমেন্টের সাহায্যে মিনিমাম যে মানটা পরিমাপ করা যায় সেটাই হচ্ছে এলসি বা লিস্ট কাউন্ট। এবার দেখো ভার্নিয়ার ক্যালিপার্স আর স্ক্রু গেজ দুই রকমের স্কেল তোমরা দেখতে পাবে। তো প্রথমে ভার্নিয়ার ক্যালিপার্সের ক্ষেত্রে লিস্ট কাউন্ট কি করে বের করতে হয়, তো দু রকম স্কেল আছে, একটা মেন স্কেল আছে এবং একটা ভার্নিয়ার স্কেল আছে। তো মেন স্কেলের একটা ঘর, ভ্যালু অফ 1 পার্ট অফ অন মেন স্কেল, মেন স্কেলে একটা ঘরের ছোট্ট একটা ঘরের মান যত হবে সেটা বসাতে হবে, ডিভাইড করতে হবে টোটাল নাম্বার অফ পার্টস অন ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের টোটাল কতগুলো পার্ট রয়েছে সেটা দিয়ে আমরা কি করব, ভাগ করে দেব। ঠিক আছে, টোটাল নাম্বার অফ পার্টস, ভার্নিয়ার স্কেলের টোটাল কতগুলো পার্ট রয়েছে সেই ততগুলো পার্ট দিয়ে আমরা যদি ভাগ করে দিই মেন স্কেলের একটা ঘরকে, তাহলে কিন্তু আমরা লিস্ট কাউন্ট পেয়ে যাচ্ছি। কিসের লিস্ট কাউন্ট? ভার্নিয়ার ক্যালিপার্সের। ভেরি ইজি, তোমরা এগুলো একটু খাতায় নোট ডাউন করো এবং একটু প্র্যাকটিস করো। ঠিক আছে, নেক্সট দেখো এলসি। এলসি কি করে বের করব? এলসি কি করে বের করব? আরও একটা টেকনিক আছে, এমএসডি মাইনাস ভিএসডি, অর্থাৎ মেন স্কেল ডিভিশন। মেন স্কেলের একটা ঘরের দৈর্ঘ্য, মেন স্কেলের একটা ঘরের দৈর্ঘ্য থেকে যদি আমরা ভার্নিয়ার স্কেলের একটা ঘরের দৈর্ঘ্য বাদ দিয়ে দিই, ভার্নিয়ার স্কেল ডিভিশন 1, ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে ভার্নিয়ার স্কেলে একটা ঘরের দৈর্ঘ্য যদি বাদ দিয়ে দিই, তাহলে যতটুকু মান পাবো সেটাই কিন্তু লিস্ট কাউন্ট। ক্লিয়ার? এবার দেখো এলসি অফ স্ক্রু গেজ। এলসি অফ স্ক্রু গেজ জিনিসটা কি? স্ক্রু গেজে এলসি কি করে বের করতে হয়? স্ক্রু গেজে দুই রকমের স্কেল থাকে, একটা মেন স্কেল বা লিনিয়ার স্কেল থাকে এবং একটা সার্কুলার স্কেল থাকে। সার্কুলার স্কেলকে এরকম করে ঘোরাতে হয়। আমি যদি পূর্ণ এক পাক ঘোরাই তাহলে সেই সার্কুলার স্কেলটা মেন স্কেল বরাবর ওপরের দিকে উঠে যায়। আমি যদি একবার ঘোরাই, পূর্ণ আবর্তন করাই, তাহলে সার্কুলার স্কেল মেন স্কেল বরাবর কিছুটা ওপরে ওঠে। যতটুকু উপরে উঠবে সেটাকে বলা হয় পিচ। ঠিক আছে, তো দেখা গেছে এই পিচের মান 1 মিলিমিটার পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তো এই পিচকে যদি আমরা টোটাল ভার্নিয়ার ডিভিশন, অর্থাৎ যে সার্কুলার স্কেলটা আছে সেই সার্কুলার স্কেলের টোটাল কতগুলো ঘর আছে, প্রায় 100টা মতো ঘর থাকে, সেই 100 দিয়ে যদি ভাগ করে দিই পিচকে, পিচ মানে কতটা উপরে উঠলো, একবার পূর্ণ আবর্তনে বা পূর্ণ রোটেশন যদি একবার করি কতটা উপরে উঠবে, ততটুকুকে যদি আমরা টোটাল ভার্নিয়ার ডিভিশন দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের মোট কতগুলো ঘর রয়েছে সেটা দিয়ে ভাগ করলে আমরা কিন্তু লিস্ট কাউন্ট পেয়ে যাব কিসের? স্ক্রু গেজের। তো এইভাবে আমরা কি করি? লিস্ট কাউন্ট পরিমাপ করি। তো এই ফর্মুলাগুলো তোমরা খাতায় লিখে রাখো, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানাবে। এবার আমরা পরের টাইপে প্রবেশ করব। নেক্সট টাইপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট টাইপটা বেশ বিস্তৃত, মানে অনেকটাই বড়, এর কনসেপ্ট অনেকটা বড়। চলো আমরা শুরু করি। টাইপ 2 করার আগে টাইপ 1-এর একটু প্র্যাকটিস প্রয়োজন, তাই আমি তোমাদের একটা প্রবলেম দিচ্ছি, সেটা প্র্যাকটিস করো। দেখো কি বলেছে, প্র্যাকটিস লিখে দিয়েছি আমি। এ ভার্নিয়ার ক্যালিপার্স হ্যাজ 1 মিলিমিটার মার্কস অন দ্য মেন স্কেল। এই কথাটার মানে হচ্ছে মেন স্কেলের একটা ছোট্ট ঘরের দৈর্ঘ্য কিন্তু 1 মিলিমিটার। ঠিক আছে, আমরা জেনে গেলাম মেন স্কেলের একটা ছোট্ট ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। এবার কি বলেছে দেখো, ইট হ্যাজ 20 ইকুয়াল ডিভিশনস অন দ্য ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, হুইচ ম্যাচ উইথ 16 মেন স্কেল ডিভিশনস। লিস্ট কাউন্ট কত হবে বলেছে? কি বলেছে দেখো,
ভার্নিয়ার স্কেলের 20 ঘর মেন স্কেলের 16 ঘরের সমান। এটা কিন্তু বলে দিয়েছে, খুব ইম্পর্টেন্ট লাইন। একটা মেন স্কেলের একটা ছোট্ট ঘরের দৈর্ঘ্য বলে দিয়েছে 1 মিলিমিটার। এবার বলেছে লিস্ট কাউন্ট কত হবে, কোনো অপশন নেই, তোমরা ডিরেক্ট এটা বের করবে। তোমরা ভিডিও পজ করে বের করো, তারপরে আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। দেখো কি করে বের করব। আমরা একটু আগেই একটা ফর্মুলা পড়লাম, লিস্ট কাউন্ট ইকুয়াল টু 1 MSD মাইনাস, এটাকে মহেন্দ্র সিং ধোনি ভেবো না, MSD মহেন্দ্র সিং ধোনি নয়, আচ্ছা 1 VSD। ক্লিয়ার? তো দেখো 1 MSD তো পেয়ে গেছি, একটা ছোট্ট ঘরের দৈর্ঘ্য কত 1 মিলিমিটার, এটা পেয়ে গেছি। শুধুমাত্র একটা ভার্নিয়ার স্কেলের ঘরের দৈর্ঘ্য পেতে হবে, ভার্নিয়ার স্কেল ডিভিশন, একটা ছোট্ট ঘরের দৈর্ঘ্য পেতে হবে ভার্নিয়ার স্কেলে। এবার কি বলেছে, 20টা ভার্নিয়ার ঘর, 20টা ভার্নিয়ার ঘর মানে 20টা ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু বলেছে 16টা মেন স্কেল ডিভিশনের সমান, 16 মেন স্কেল ডিভিশন এর সমান বলেছে, তাই না? দেখতে পাচ্ছ তোমরা। তো একটা ভার্নিয়ার ঘরের দৈর্ঘ্য কত হয়ে যাবে, VSD তোমরা বের করো এখান থেকে 16/20 MSD। ঠিক আছে, এবার একটা MSD মানে একটা 1 MSD, একটা ছোট্ট ঘরের দৈর্ঘ্য মানে 1 মিলিমিটার। তাই তুমি যদি মিলিমিটার এটা করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এখানে তুমি মিলিমিটার বসিয়ে দেবে। তাহলে তুমি একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন একটা ছোট্ট ঘরের দৈর্ঘ্য পেয়ে যাবে, এটা সেটা হলো 16/20 মানেই হচ্ছে 4/5। ক্লিয়ার? তো 4/5 মিলিমিটার পেয়ে গেলে তো এবারে সেটা এখানে বসিয়ে দাও 4/5 মিলিমিটার। এবার এই কাজটা করো, এখানে বিয়োগ করো, 5 হবে, 5 - 4 দ্যাট ইজ 1/5 মিলিমিটার। 1/5 মিলিমিটার মানে 0.2 মিলিমিটার। আনসার কিন্তু হয়ে গেল 0.2 মিলিমিটার। ঠিক আছে, তো এইভাবে তোমরা কি করতে পারো, তোমরা এই সমস্যাটা সমাধান করতে পারো। তাহলে আমাদের জানতে হচ্ছে এলসি, দেখো এলসি এই ফর্মুলা জানতে হচ্ছে। আর ছোট্ট একটা ট্রিক, মানে এই যে ছোট্ট ট্রিক আমরা এখানে দেখলাম সেটা কিন্তু আমাদের জানতে হবে। এখান থেকে আমরা ভিএসডি বের করেছি, একটা ভার্নিয়ার ঘরের দৈর্ঘ্য বের করেছি, বাস এই কাজটা করেছি, বাস হয়ে গেল। এবার চলে যাব আমরা, আমাদের টাইপ 2 হলো সিগনিফিকেন্ট ফিগার নিয়ে। কি বলেছে দেখা যাক, দি নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স ইন দ্য নাম্বারস দিস অ্যান্ড দিস, মানে দুটো নাম্বার এখানে বলে দিয়েছে, এই পুরোটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এই দুটো নাম্বারের সিগনিফিকেন্ট ফিগার কত হবে, এখানে কত হবে, এখানে কত হবে, সেটা আমাদের বলতে হবে। এখানে 4টে অপশন দেখতে পাচ্ছ, এই 4টে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে। তো এই প্রবলেম সলভ করার জন্য আমাদের জানতে হবে সিগনিফিকেন্ট ফিগারের রহস্য, অর্থাৎ সিগনিফিকেন্ট ফিগার যদি বের করতে হয় তার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা এক ঝলকে দেখে নিই। দেখো রুল নাম্বার 1-এ বলা হচ্ছে যে যত নন জিরো ডিজিট আছে, ধরো আমি একটা সংখ্যা লিখছি 5, 2, 3, 4, এখানে একটাও কিন্তু জিরো নেই, তাই না? তাহলে প্রত্যেকটা সিগনিফিকেন্ট, তাই এখানে সিগনিফিকেন্ট নাম্বার হয়ে যাবে 1, 2, 3, 4টা। কতগুলো হয়ে যাবে? 4টি। ঠিক আছে, যদি তুমি বলো 1, 2, 5, এখানেও কিন্তু একটা জিরো নেই, নন জিরো ডিজিট, তাহলে প্রত্যেকটাই নন জিরো, তাই এখানে সবগুলোই সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বা সার্থক অঙ্ক, প্রত্যেকটাই সার্থক। তাহলে এখানে সার্থক অঙ্ক সংখ্যা কত হবে? 1, 2, 3, 3টে। ক্লিয়ার? তো এইরকম কিছু নিয়ম আছে আমাদের জানতে হবে। রুল নাম্বার 2, এবার রুল নাম্বার 2-এ বলা হচ্ছে যদি কোনো সংখ্যার শেষে শূন্য থাকে, ধরো এই সংখ্যাটাই লিখছি আমি 12500, এবং এটা কোনো দশমিক সংখ্যা নয়, ঠিক আছে? যদি দশমিক সংখ্যা না হয় এবং শেষে যদি জিরো থাকে তাহলে এই জিরোগুলোর কোনো ভ্যালু নেই, তাহলে এই জিরোগুলো ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তাহলে এটা ইম্পর্টেন্ট নয়, এটা ইম্পর্টেন্ট নয়। তাহলে ইম্পর্টেন্ট কি কি? 1, 2, 5 মানে 3। এখানেও কিন্তু নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার হয়ে যাবে 3। নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার কত হবে? 3। এবার রুল নাম্বার 3-তে বলা হচ্ছে যদি কোথাও একটা পয়েন্ট থেকে যায়,
কোথাও একটা পয়েন্ট থেকে যায়, মানে একটা দশমিক যুক্ত যদি সংখ্যা হয় তাহলে শেষের শূন্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দশমিক যুক্ত সংখ্যায় শেষের শূন্যগুলো ইম্পর্টেন্ট। তাই এখানে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার কত হবে? 1 2 3 4, মানে এই তিনটে তো হবে আর দুটো জিরো হবে, তাহলে 5। নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার হয়ে যাবে 5, 1 2 3 4 5, পাঁচটা। ঠিক আছে, রুল নাম্বার 4 এক ঝলক দেখে নাও। রুল নাম্বার 4, রুল নাম্বার 4-এ কী বলা হচ্ছে? বলা হচ্ছে যে এই যে সংখ্যাটা আমি লিখছি 1 2 5 0 0, এখানে কিন্তু শেষের শূন্যগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু শেষে যদি একটা নন জিরো ডিজিট বসে যায়, ধরে নাও 7 বা 2 বা 1, তাহলে কিন্তু এই জিরোগুলো দুটো নন জিরো ডিজিটের মধ্যে পড়ে গেল। এই 5 একদিকে রয়েছে 5, অন্যদিকে রয়েছে 7, তখন এই শূন্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাই এখানে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার কত হবে? 1 2 3 4 5 6, ছটি। ঠিক আছে, তো এইভাবে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার বের করতে হয়। আরও কিছু রুলস আছে আমি বলছি, তোমরা একটু লিখে নেবে, তারপরে বই পড়ে নেবে। ঠিক আছে, আচ্ছা, রুল নাম্বার 6, এখানে কি বলা হচ্ছে? ধরে নাও আমি একটা লিখছি, আমি একটা সংখ্যা লিখছি, ধরে নাও 1 2 5 0 0। ঠিক আছে, 1 2 5 0 0, ধরে নাও এটা কেজি আছে, কেজি। তাহলে এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা দশমিক যুক্ত সংখ্যা, তাই এখানে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার কত হয়ে যাবে? 1 2 3 4 5টা। কত হয়ে যাবে? 5টা। ঠিক আছে, 5টা। দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে শেষের শূন্যগুলো ইম্পর্টেন্ট। এইবার দেখো এটাকে যদি গ্রাম বানাই, তাহলে এটা গ্রাম করলে কত হয়ে যাবে? 1000 দিয়ে গুণ করবো, 1000 দিয়ে গুণ করলে কত হবে? 1 2 5, দশমিক চলে যাবে 3 ঘর ডান দিকে, তার মানে 0 0 গ্রাম হয়ে যাবে। এবার তুমি যদি এটাকে দেখো, এটাতে তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে? 1 2 3, শেষের শূন্যগুলো ইম্পর্টেন্ট না, তাহলে এখানে 3টা। ঠিক আছে, এখানে 3টি। তাহলে এবার ব্যাপারটা বোঝো যে দুটো কিন্তু একই অ্যামাউন্ট। আমি প্রথমে কেজিতে বলেছি, পরে গ্রামে বলেছি। ধরো আমি প্রথমে হাফ কেজি বললাম, পরে 500 গ্রাম বললাম। হাফ কেজি ইকুয়াল টু 500 গ্রাম, দুটোর অ্যামাউন্ট কি আলাদা হবে? আলাদা হবে না। তাহলে এখানে কিন্তু সিগনিফিক্যান্ট ফিগারটা আলাদা হবে না, একই হতে হবে। কিন্তু আমি যদি এইভাবে লিখি তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। ঠিক আছে, এখানেও কিন্তু, এখানে যদি 5টা থাকে, এখানেও কিন্তু 5টা থাকা উচিত। যদি 5টা রাখতে হয় তাহলে আমরা একটু টেকনিক্যাল ওয়েতে লিখব। আমরা কি করব? এই সংখ্যাটা যা আছে লিখে দিব। কত দিয়ে গুণ করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়, মানে 10 টু দি পাওয়ার 3 দিয়ে আমরা পাওয়ারে লিখব, 10-এর পাওয়ারে লিখব। ঠিক আছে, গুণ বা ভাগ যাই হোক না কেন আমরা 10-এর পাওয়ারে লিখব, তাহলে এটা হয়ে যাবে গ্রাম। এবার দেখো এই পাওয়ারটাকে কখনোই সিগনিফিক্যান্ট ফিগারের ক্যালকুলেশনের মধ্যে আনতে নেই। এটা একটা ভলিউম বোঝায়, বিস্তৃতি বোঝায়, এটাকে কখনোই সিগনিফিক্যান্ট ফিগারের মধ্যে আনবো না। তাহলে আনবো কোনটা? আগেরটাতে কটা রয়েছে? 1 2 3 4 5টা দশমিক যুক্ত সংখ্যা, তাহলে এখানেও কটা হয়ে গেল? 5টা হয়ে গেল। তার মানে আগেরটাতেও 5টা রয়েছে, পরেরটাতেও 5টা রয়েছে, কেজিতেও 5টা, গ্রামেও 5টা। আমি তাহলে গ্রামটাকে কিভাবে লিখলাম? 10-এর পাওয়ারে লিখলাম। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা, রুল নাম্বার 7, আরেকটা রুল বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। ধরো 0.0125 এরকম একটা সংখ্যা আছে 0 0। তো আমি তোমাদের বলেছি দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে শেষের শূন্যগুলো ইম্পর্টেন্ট। তার মানে এটা ইম্পর্টেন্ট, আর এগুলো তো নন জিরো ডিজিট, এগুলো তো ইম্পর্টেন্ট হবেই। তাহলে কটা হচ্ছে? 5টা। এবার আমি কিন্তু এই জিরোগুলোর কথা কিছু বলিনি, তাই না? তো মাথায় রাখবে দশমিকের আগে যে জিরোটা রয়েছে, ফার্স্ট জিরো, দশমিকের আগে যদি একটা জিরো থাকে, ঠিক আছে, সেই জিরোর কোনো দাম নেই। এবং দশমিকের পরে যে জিরোগুলো থাকবে, দশমিকের পরে যে জিরোগুলো থাকবে তাদেরও কোনো দাম নেই। ঠিক আছে, তাই দশমিক থেকে শুরু করে প্রথম নন জিরো ডিজিট পর্যন্ত, দশমিক থেকে শুরু করে প্রথম নন জিরো ডিজিট, এখানে কি আছে? 1 আর দশমিকের মধ্যে একটা শূন্য রয়েছে, তাহলে এই শূন্যের কোনো দাম নেই। তাহলে কি হলো আলটিমেটলি? এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা হবে? 1 2 3 4 5টা। ঠিক আছে, তাহলে দশমিকের আগের শূন্যের কোনো দাম নেই, দশমিকের পরে জাস্ট পরে যে শূন্যগুলো আছে তার দাম নেই। এবার দেখো যদি আমি এরকম করে দিই 10.00125
জিরো জিরো। এখানে কতগুলো রয়েছে দেখো, এখানে প্রথমে দেখো দশমিকের আগে জিরো তো আছে, কিন্তু তার আগে একটা সংখ্যাও আছে, ঠিক আছে। শুধু তো জিরো নেই, সংখ্যা আছে, তাহলে কিন্তু এই জিরো তখন ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা নন জিরো ডিজিট, এটা তো ইম্পর্টেন্ট হবেই। দশমিকের পরে এবার আমি বলেছিলাম দশমিকের পরে প্রথম নন জিরো ডিজিট পর্যন্ত যতগুলো জিরো আছে সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো কোনো ইম্পর্টেন্ট নেই। কিন্তু মাথায় রাখবে, এই যে সংখ্যাটা, উপরের সংখ্যাটা দেখছো, 0 যদি জিরো হয়, 0.0 যদি হয়, তাহলে কিন্তু এই দশমিকের পরে জিরোগুলোর দাম নেই। কিন্তু এখানে 0 পয়েন্ট নেই, 10 পয়েন্ট আছে। মানে যদি কোনো দশমিকযুক্ত সংখ্যার ভ্যালু 1-এর থেকে কম হয়, 1-এর থেকে কম হলে কি জিরো দিয়ে স্টার্ট হবে, 1-এর থেকে কম হলে, তাহলে 1-এর থেকে যদি কম হয় তাহলে দশমিকের পরে যে জিরোগুলো আছে তাদের দাম নেই। কিন্তু কোনো দশমিকযুক্ত সংখ্যার মান যদি 1-এর থেকে বেশি হয়, যেমন 10 পয়েন্ট সামথিং আছে, এটা যেমন 1-এর থেকে বড়, তাহলে দশমিকের পরে যে জিরোগুলো আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তাহলে এগুলো ইম্পর্টেন্ট হয়ে যাবে, ঠিক আছে। 10 পয়েন্ট সামথিং আছে, মানে 1-এর থেকে বড় সংখ্যা, তাহলে দশমিকের পরে যে জিরোগুলো আছে সেগুলো কি হবে, ইম্পর্টেন্ট হবে। এবং দশমিকযুক্ত সংখ্যার ক্ষেত্রে শেষের শূন্যগুলো ইম্পর্টেন্ট, তাই সবগুলো এখানে ইম্পর্টেন্ট। তাহলে কতগুলো ইম্পর্টেন্ট সংখ্যা হচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 9টি। এবার তোমরাই বলো যে এই আনসারটা কি হবে। দেখো এই আনসারের ক্ষেত্রে কি হবে, দেখো এই ভলিউমটাকে আমরা ধরবো না, যদি না ধরি, আর এটা একটা দশমিক যুক্ত সংখ্যা 48000, তাহলে এখানে কটা হচ্ছে দেখো, দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে শেষের শূন্য ইম্পর্টেন্ট, তাহলে কটা হচ্ছে দেখো, 1 2 3 4 5 হচ্ছে, ওকে। তাহলে এর মধ্যে সিগনিফিকেন্ট নাম্বার কতগুলো আছে, 5টা আছে। এখানে দেখো এটাও একটা দশমিক যুক্ত সংখ্যা, তাহলে সবগুলো ইম্পর্টেন্ট, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ রাইট আনসার। তাহলে তোমরা এখানে কি করবে, এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য তোমাদের সিগনিফিকেন্ট ফিগারের রুলসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। সুন্দর করে পড়লেই তোমরা বুঝতে পারবে। চলো এবার আমরা পরের টাইপে প্রবেশ করি। সবাই টাইপ 3 লক্ষ্য করো। টাইপ 3তে কি বলা হয়েছে দেখো, দি মাস অ্যান্ড ভলিউম অফ এ বডি আর ফাউন্ড টু বি, এই যেটা বলেছে এটা হচ্ছে মাস বলেছে, তাই না। তো আমরা কোথাও লিখে দিই মাস m ইকুয়াল টু 5.00 প্লাস মাইনাস 0.05 কেজি। তাহলে প্লাস মাইনাসের পরে যেটা আছে সেটা কিন্তু এরার, প্লাস মাইনাসের পরে যেটা রয়েছে সেটা কিন্তু এরার। কার এরার, এই মাসের এরার। অর্থাৎ আমি যদি 5 কেজি ভর পরিমাপ করে থাকি, তার মধ্যে ত্রুটি হতে পারে 0.05 কেজি। ক্লিয়ার? আচ্ছা, মাস বলে দিয়েছে, ভলিউম কত বলেছে দেখো, ভলিউম ভি বলে দিয়েছে 1.00 প্লাস মাইনাস 0.05, এটা কিন্তু ভলিউম বলে দিয়েছে মিটার কিউব। তার মানে ভলিউম অরিজিনাল ভলিউম কত মেপেছি আমরা, 1 মিটার কিউব। এরার কত থাকতে পারে, এটা থাকতে পারে এরার প্লাস মাইনাস, বেশিও থাকতে পারে কমও থাকতে পারে। আমরা মেপেছি কত, মাস 5 কেজি, এরার এটা হতে পারে। তো যাই হোক, এবার বলেছে ম্যাক্সিমাম পসিবল পার্সেন্টেজ এরার ইন ইটস ডেন্সিটি। তো ডেন্সিটিতে এরার কত হবে, ঘনত্বের মধ্যে এরার কত হবে। অ্যাকচুয়ালি ঘনত্ব মানে ভর বাই আয়তন। যদি ভরে এরার থাকে, যদি আয়তনে এরার থাকে, তাহলে ঘনত্বের মধ্যে তো এরার থাকবেই, এটা সাধারণ কনসেপ্ট। তো সেই ঘনত্বের পার্সেন্টেজ এরার বের করতে হবে, মানে শতকরা ত্রুটি বের করতে হবে। আচ্ছা, এবার একটু এরার নিয়ে গল্প বলা যাক, তারপরে আমরা এগুলো সলভ করব, ঠিক আছে। এরার, ধরো কোনো একটা রাশি তুমি পরিমাপ করলে, ঠিক আছে, কোনো একটা রাশি তুমি পরিমাপ করলে, ধরো একটা রাশি পরিমাপ করে পেলে কোনো রাশি পরিমাপ করে পেলে এবং এর মধ্যে এরার আছে কিছু একটা, ধরো ডেল্টা এ। তাহলে আমরা পার্সেন্টেজ এরার বের করব কি করে। তাহলে দেখো ডেল্টা এটা কি, ত্রুটি কতর মধ্যে, এর মধ্যে ত্রুটি, তাহলে 100-র মধ্যে ত্রুটি কত, আমরা 100% করব। তার মানে আমরা একটা ভগ্নাংশ তৈরি করছি, এটাকে বলা হয় ভগ্নাংশ এরার। এই যেটা গোল করে দিলাম, এটাকে বলা হয় ভগ্নাংশ ত্রুটি, ফ্র্যাকশনাল এরার।
এই ফ্র্যাকশনাল এরারের সঙ্গে আমরা যদি 100% গুণ করে দিই তাহলে পেয়ে যাব আমরা পার্সেন্টেজ এরার। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ এরার পেয়ে যাব। তো যাই হোক, তো এবার আমাদের ঘনত্বের মধ্যে এরার বের করতে হবে, পার্সেন্টেজ এরার বের করতে হবে। কি করে বের করব, তাই না? প্রথমে আমরা দেখব, এখানে দেখো প্রথমে এই মাসের মধ্যে দেখব পার্সেন্টেজ এরার কত আছে, মাসের মধ্যে পার্সেন্টেজ এরার কত আছে সেটা বের করব। তাহলে দেখো মাসের মধ্যে পার্সেন্টেজ এরার আছে, প্রথমে এরার কত আছে 0.05। এবার পার্সেন্টেজ বের করার জন্য আমাদের কি করতে হয়, আমাদের বের করতে হয় ভগ্নাংশ বের করতে হয়। দেখো তাহলে 5-এর মধ্যে এরার আছে 0.05, তাহলে 100-র মধ্যে এরার কত আছে, তাহলে 100% আমরা গুণ করে দিলাম, 100% গুণ করে দিলাম। তাহলে এটা যদি তোমরা এই কাজটা করো, 5-এর সঙ্গে এটা কেটে যাবে, 20 হবে, 20-র সঙ্গে তাহলে তোমরা যদি কাটাকাটি করো এটা, তাহলে এটা 20 হচ্ছে, 20-র সঙ্গে তোমরা গুণ করো 20 ইন্টু 0.5 যদি করো 100 হয়ে যাবে, তাহলে 100। এবার দেখো এটা 1% হয়ে যাচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 1%। ক্যালকুলেশন যদি করো তাহলে মাসের মধ্যে এরার কত আছে 1%। ঠিক আছে, আচ্ছা একই রকমভাবে তোমরা ভলিউমের মধ্যে এরার বের করে নাও, ভলিউমের মধ্যে এরার কত আছে 0.05, একই রকমভাবে বের করো 0.05/1 ইন্টু 100%। তাহলে তুমি যদি এটা 100 দিয়ে গুণ করো তাহলে এটা হয়ে যাবে 5%। এবার ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে হচ্ছে ঘনত্বকে ডেনসিটি ডি দিয়ে লিখবো আমরা, তো মাস বাই ভলিউম, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে এখানে ভাগ করতে হয়েছে, মাথায় রাখবে ভাগ করলেও আমি ঘনত্বকে যদি আয়তন দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবে ডেনসিটি। আবার যদি এরকম সংখ্যা হতেই পারে দুটো সংখ্যা গুণ করে অন্য একটা রাশি পাচ্ছি, কিন্তু পার্সেন্টেজ এরার গুণ হোক বা ভাগ হোক সবসময় যোগ করতে হয়। তাহলে এম এর পার্সেন্টেজ এরার কত আছে 1, বি এর পার্সেন্টেজ এরার কত আছে 5, এই দুটোকে সবসময় কি করব আমরা যোগ করব। তাহলে ঘনত্বের পার্সেন্টেজ এরার হয়ে যাবে 1 + 5, 1 + 5। ঠিক আছে, 1 + 5 মানে কত 6, 1 + 5 মানে 6%। তাহলে ঘনত্বের এরার হয়ে যাবে 6%, মানে হচ্ছে অপশান এ। তাহলে আমরা কি শিখলাম, একটা দুটো সংখ্যার গুণ হতে পারে, গুণফল থাকতে পারে, দুটো সংখ্যার ভাগফল থাকতে পারে, তবে ওই সংখ্যা দুটোর মধ্যে যদি কোনো পার্সেন্টেজ এরার থাকে সেই পার্সেন্টেজ এরারকে যোগ করলে আমরা গুণফল কিংবা ভাগফলের পার্সেন্টেজ এরার পেয়ে যাব। ঠিক আছে, এটা তোমরা লিখে রাখবে। তো এখানে উত্তর কত হয়ে যাবে 6%। ঠিক আছে, 6%। আচ্ছা, পরে আমরা একটা প্রবলেম সলভ করব, তবে আমরা আরও কিছু ইনফরমেশন অবশ্যই জানবো। তো এই ধরনের প্রবলেমগুলো যদি আরও আসে সেগুলো কি করে সলভ করব সেটা আমরা দেখব। দেখো যোগের ক্ষেত্রে হতে পারে, ধরো কিছু রুলস আমরা শিখে নিই। প্রথমে শিখবো আমরা যোগ। ঠিক আছে, তোমরা একটু লিখে নেবে। ধরো দুটো সংখ্যা আছে 5 ± 0.2, মানে বুঝতেই পারছো যে 0.2 আমি পরিমাপ করে পেয়েছি কত 5, আর এই রাশির মধ্যে ত্রুটি আমরা পরিমাপ করে কত পেয়েছি 5, আর এই রাশির মধ্যে ত্রুটি থাকতে পারে 0.2। আচ্ছা, আমি আরেকটা ধরো পরিমাপ করলাম, করে 7 পেলাম, এবং এর মধ্যে ত্রুটি থাকতে পারে 0.1। আমাদের এই দুটো জিনিসকে যোগ করতে হতে পারে, তাই না? যদি আমরা যোগ করি তাহলে মাথায় রাখবে এই যে দেখো পরিমাপ করে যেগুলো পেয়েছি 5 আর 7, এদেরকে যোগ করব, যোগ করলে কত হবে 13। এখানে যেমন আছে তেমনই বসাবো প্লাস মাইনাস। তাহলে এখানে কি করলাম আমরা 5 + 7 করলাম, আর এখানে এরারগুলোও কিন্তু আমরা যোগ করে দেব, এরারগুলোও যোগ করে দেব। তাহলে আলটিমেটলি এটা কত হলো 13 ± 0.3। এটা রুলস, যোগফল বের করার রুলস। ত্রুটিযুক্ত সংখ্যার ক্ষেত্রে কি করে যোগ বের করতে হয় তার নিয়ম, দুটোই যোগ করব, ত্রুটিও যোগ করব, আমরা যে পরিমাপ করে যে মানটা পেয়েছি সেটাও যোগ করব। ঠিক আছে, তো এবার দেখো বিয়োগের ক্ষেত্রে রুলসটা আমরা একটু জেনে নিই। বিয়োগের ক্ষেত্রে কি করতে হয়, 2 নম্বর বিয়োগ। ঠিক আছে, সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা কি করব, ধরো 7 ± 0.3 আছে, তারপরে 5 ± 0.2 আছে, তাহলে আমরা এই দুটো সংখ্যাকে বিয়োগ করব। তো এই ক্ষেত্রে আমরা কি করব,
তাই না? এক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো এই 7 থেকে আমরা 5 বিয়োগ করব, প্লাস মাইনাস বসাবো। এখানে কি করব, এখানেও বিয়োগ করব না, এখানে বিয়োগ করব না, এখানেও যোগ করব। মাথায় রাখবে এরা সবসময় বেড়েই চলে, এরা সবসময় যোগ করো বিয়োগ করো, এরা সবসময় বেড়ে যায়। এইখানে একটু তোমাদের মনে রাখতে হবে, বিয়োগের ক্ষেত্রে এইটা বিয়োগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এরারটা কিন্তু যোগ হচ্ছে, এরা সবসময় বেড়ে যায়। ঠিক আছে, তো এইভাবে তোমরা বিয়োগ করতে পারো, প্লাস মাইনাস 0.5, এটা সঠিক আনসার। আচ্ছা, বিয়োগ হয়ে গেছে, এবার একটু গুণের ক্ষেত্রে জেনে নেব আমরা। গুণের ক্ষেত্রে কি করব, দেখো গুণ, রুল নাম্বার 3, গুণ। তো এরকম হতেই পারে, আমি একটা সংখ্যা পেয়েছি আর, এটাকে এ আর বি দিয়ে গুণ করে আমরা আর পেতে পারি। ঠিক আছে, আর আমরা কীভাবে পেতে পারি, এ একটা সংখ্যা বা রাশি, বি একটা রাশি, এই দুটোকে গুণ করলে আমরা আর পেতে পারি। ধরো এটা বল, এটা সরণ, বল ইন্টু সরণ মানে কার্য। ঠিক আছে, কার্যের ফর্মুলা এরকম, গুণফল দিয়ে আমরা। এবার যদি বলের মধ্যে ত্রুটি থাকে, যদি সরণের মধ্যে ত্রুটি থাকে, তাহলে কার্যের মধ্যেও ত্রুটি থাকবে। তো গুণফলের পার্সেন্টেজ এরার বের করব কি করে, তাহলে ধরে নাও এই গুণফলের মধ্যে ত্রুটি আছে ডেল্টা আর, এর মধ্যে ত্রুটি আছে ডেল্টা এ, বি এর মধ্যে ত্রুটি আছে ডেল্টা বি। ঠিক আছে, তাহলে একটা কথা মাথায় রাখবে, এই এর ভগ্নাংশ ত্রুটি কত, ডেল্টা এ বাই এ, এটা ভগ্নাংশ ত্রুটি। ঠিক আছে, যোগ করো, বি এর ভগ্নাংশ ত্রুটি কত, ডেল্টা বি বাই বি। ঠিক আছে, এই দুটোকে যোগ করলে আমরা পেয়ে যাব এই ফলাফলের ভগ্নাংশ ত্রুটি মানে ডেল্টা আর বাই আর। এটা রুলস মাথায় রাখবে। তাহলে গুণ বা ভাগের ক্ষেত্রে আমরা কি করব, যাদের গুণ করব তাদের ভগ্নাংশ ত্রুটির সমষ্টি হয়ে যাবে গুণ বা ভাগফলের ভগ্নাংশ ত্রুটি। যাদের আমরা গুণ বা ভাগ করব, যে সমস্ত সংখ্যাগুলোকে গুণ করব কিংবা ভাগ করব, তাদের ভগ্নাংশ ত্রুটির সমষ্টি হয়ে যাবে গুণফলের ভগ্নাংশ ত্রুটি বা ভাগফলের ভগ্নাংশ ত্রুটি। তাহলে এবার উভয় দিকে যদি আমরা 100% বা 100 দিয়ে গুণ করি, তাহলে কি পাবো, দেখো উভয় পক্ষে আমরা 100 দিয়ে গুণ করছি, যোগ করো ডেল্টা বি বাই বি। তাহলে এটা হয়ে যাবে আর এর পার্সেন্টেজ এরার, ফলাফলের পার্সেন্টেজ এরার ইকুয়াল টু, ফলাফলের পার্সেন্টেজ এরার ইকুয়াল টু কি পাচ্ছ, দেখো এ এর পার্সেন্টেজ এরার ভগ্নাংশ ত্রুটিকে 100 দিয়ে গুণ করলে এ এর পার্সেন্টেজ এরার প্লাস বি এর পার্সেন্টেজ এরার। তাহলে গুণফলের ক্ষেত্রে কি করছি আমরা, এর শতকরা ত্রুটির সঙ্গে বি এর শতকরা ত্রুটি যোগ করলেই আমরা পেয়ে যাব ফলাফলের শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ এরার। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু কাজ করব। মাথায় রাখবে এই রুলসটা কিন্তু ভাগফলের ক্ষেত্রে প্রযোজ্য। যদি ভাগফল থাকে, ভাগ থাকে, ধরো আর ইকুয়াল টু এ বাই বি, সেক্ষেত্রেও আমরা কি করব, এই লাইনটা কিন্তু লিখতে পারবো। তাহলে এর ভগ্নাংশ ত্রুটি বি এর ভগ্নাংশ ত্রুটি সমষ্টি হয়ে যাবে ফলাফল মানে ভাগফলের ভগ্নাংশ ত্রুটি। ঠিক একই রকমভাবে ভাগফলের শতকরা ত্রুটি হয়ে যাবে এর শতকরা ত্রুটি প্লাস বি এর শতকরা ত্রুটি। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের সমস্যার সমাধান করব। এবং আরও একটা রুলস তোমাদের আমি বলে দিই, তাহলে এই জায়গাটা হয়ে যাবে। ধরো এরকম একটা রাশি আছে আর ইকুয়াল টু, রুল নাম্বার 5 করতে পারো এটা, ধরো এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার পি বাই সি টু দি পাওয়ার কিউব, এরকম একটা কিছু আছে। ঠিক আছে, তো এরকম একটা কিছু আছে, পাওয়ারে কিছু আছে। তাহলে এখানে মাথায় রাখবে আর এর ভগ্নাংশ ত্রুটি ডেল্টা আর বাই আর। ডেল্টাটা কি আর এর মধ্যে ত্রুটি, যদি প্রত্যেকটা রাশির মধ্যে ত্রুটি থাকে, এর মধ্যে বি এর মধ্যে সি এর মধ্যে, তাহলে আর এর মধ্যেও ত্রুটি থাকবে। তাহলে আর এর ভগ্নাংশ ত্রুটি হয়ে যাবে, এই যে এনটাকে পাওয়ারটাকে আগে নামাবে, এর ভগ্নাংশ ত্রুটি। ঠিক আছে, পাওয়ারটাকে আগে নামাবে, পি আগে চলে আসলো, বি এর ভগ্নাংশ ত্রুটি, পাওয়ারটাকে আগে নামাও, সি এর ভগ্নাংশ ত্রুটি। ঠিক আছে, বাস পাওয়ারগুলোকে আগে নামিয়ে দিবে, তারপর সব যোগ করে দেবে। যোগ করলেই তুমি পেয়ে যাবে এই ফলাফলের ভগ্নাংশ ত্রুটি। একই রকমভাবে যদি ফলাফলের পার্সেন্টেজ এরার বের করতে চাও, তাহলে এন তো থাকছেই, এন ইন্টু প্রথম সংখ্যা এর পার্সেন্টেজ এরার প্লাস পি ইন্টু দ্বিতীয় সংখ্যা বি এর পার্সেন্টেজ এরার প্লাস কিউ ইন্টু তৃতীয় সংখ্যা সি এর পার্সেন্টেজ এরার করলেই তোমরা কিন্তু ফলাফলের পার্সেন্টেজ এরার পেয়ে যাবে। তো
তো এইভাবে আমরা কি করব, আমরা আমাদের সমস্যা, আমাদের ঘাতযুক্ত যে সংখ্যাগুলো আছে সেই ঘাতযুক্ত সংখ্যার পার্সেন্টেজ এরার বের করব। ঠিক আছে, চলো এবার আমরা একটা প্র্যাকটিস করে নিই। আচ্ছা, এই প্রবলেমটা সবাই একটু দেখো কি বলেছে, আমরা প্র্যাকটিস করবো এই প্রবলেমটা। আ ফিজিক্যাল কোয়ান্টিটি এ ইজ রিলেটেড টু দ্য 4 অবজারভেবলস এ বি সি ডি অ্যাজ ফলোস। এ একটা রাশি, এ রাশিকে আমরা এই এ বি সি এবং ডি রাশিগুলোকে এভাবে কম্বাইন করলে এই রাশিটা পেয়ে যাব। ঠিক আছে, তো এবার এ বি সি এবং ডিতে এরারগুলো বলে দিয়েছে। এতে এরার 1%, বিতে এরার 3%, সিতে বলেছে, ডিতে বলেছে। তাহলে বলেছে এর মধ্যে এরার কত থাকবে। তো তুমি দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা ঘাতযুক্ত রাশি, এবং ঘাতযুক্ত রাশির মধ্যে এরার, অর্থাৎ এর মধ্যে এরার থাকবে প্রত্যেকটা রাশির এরারের সমষ্টি, শুধু পাওয়ারগুলোকে সামনে আনতে হবে। তার মানে দেখো এই এর পাওয়ার কত আছে 2 ইন্টু এর এরার কত আছে, এর মধ্যে এরার আছে 1%, দেখতে পাচ্ছ 1% ইন্টু 1% করে দিলাম। ঠিক আছে, আমি বারবার পার্সেন্টেজ লিখছি না, প্লাস করব। পাওয়ার কত আছে 3, এবার বি এর এরার কত আছে 3, তাহলে ইন্টু 3 করে দিলাম। এবার দেখো সি, সি এর কোনো পাওয়ার নেই মানে পাওয়ার 1। আচ্ছা, সি এর পার্সেন্টেজ এরার কত আছে 2, তাহলে ইন্টু 2 করলাম। প্লাস ডি এর পাওয়ারে কত আছে হাফ, মানে রুটের মধ্যে ডি আছে মানে ডি এর পাওয়ারে আছে হাফ, তাই হাফ আমরা সামনে আনলাম। এবং ডি এর এরার আছে 2%, তাই 2 দিয়ে গুণ করলাম। তাহলে আলটিমেটলি কত পাচ্ছি, এটা 2 পাচ্ছি, এটা 3 3 9 পেলাম, এটা কত হলো 2 হলো, এবং এটা কেটে কেটে হলো 1। তো সবগুলো যোগ করলে দাঁড়াবে 14%। ঠিক আছে, তা 9 একে 10 আর 4 এ 14%। তাহলে এর উত্তর কিন্তু 14%। দেখতে বড় কিন্তু অতি সহজ, এবং এটা সময় লাগবে না করতে। চলো নেক্সট প্রবলেম আমরা দেখে নিই। এই প্রবলেমটা সবাই একটু মন দিয়ে দেখো কি বলা হয়েছে। দেখো, ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল বলে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এর রেক্ট্যাঙ্গেলের লেন্থ বলে দিয়েছে কত 10.5 সেমি, এবং ব্রেথ বলে দিয়েছে বি ইকুয়াল টু, প্রস্থ কত বলেছে 2.1 সেমি, এবং একটা স্কেল দিয়ে আমরা এগুলো পরিমাপ করছি, লেন্থকে পরিমাপ করছি এবং এই ব্রেথকে পরিমাপ করছি। সেই স্কেলের মিনিমাম দৈর্ঘ্য হচ্ছে, স্কেলের সাহায্যে মিনিমাম কত দৈর্ঘ্য পরিমাপ করা যায় 0.1 সেন্টিমিটার। তো এরিয়া কত হবে, এরিয়া মানে ক্ষেত্রফল। তো খুবই সোজা, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে তোমরা উত্তর পেয়ে যাবে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করো, তাহলে এরিয়া এ ইকুয়াল টু এল ইন্টু বি। এল কত আছে 10.5 ইন্টু 2.1, 10.5 ইন্টু 2.1 করো, তাহলে কিন্তু তোমরা তোমাদের আনসার পেয়ে যাচ্ছ। 10 কত আছে 5 ইন্টু, আমি বোল্ড করছি 2.1। ঠিক আছে, তো এই কাজটা যদি করো, আমি সুন্দর করে পাতি গুণ করছি, তোমরা একটু দেখবে। ঠিক আছে, গুণ করলে এটা কত দাঁড়াচ্ছে দেখো 5 0 1 ইন্টু 5 2 10 2, তাহলে কত হলো 5 0 2 2, 2 ঘর পর দশমিক, এই দশমিক, তাহলে উত্তর কত হচ্ছে 22.05, 22.05 সেমি স্কোয়ার, বর্গ সেমি। ঠিক আছে, তো এটাই যদি আনসার হতো, জয়েন্টে এই কোশ্চেন হতো, একবার ভেবে দেখো। যদি এটা এত সোজাই হতো তাহলে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় এই কোশ্চেন দিত না। তো এখানে একটা টুইস্ট লুকিয়ে আছে। কি টুইস্ট লুকিয়ে আছে আমরা সেটাই দেখব। আমরা দেখব এখানে সিগনিফিক্যান্ট ফিগার কত আছে এল এর মধ্যে 1 2 3টা, এবং বি এর মধ্যে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে 2টো। ঠিক আছে, ফলাফল যেটা আসলো সেখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা আসলো 1 2 3 4টে। তাহলে দেখো এল এর মধ্যে আছে সিগনিফিক্যান্ট ফিগার 3টে, বি এর মধ্যে আছে 2টো, আর যেটা রেজাল্ট আসলো সেখানে 4টে। এবার প্রশ্ন হচ্ছে কটা রাখবো, আমি আমাদের উত্তরে কটা সিগনিফিক্যান্ট ফিগার রাখবো, যেটা বেরোলো সেটা রাখবো, না 3টে রাখবো, না 2টো রাখবো। উত্তর হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ফিগার এখানে দেখা হবে। লিস্ট কোনটা আছে 2টো,
বি এর মধ্যে দুটো আছে, এল এর মধ্যে তিনটে, তাহলে লিস্ট কোনটা, সব থেকে কম কোনটা, বি এর মধ্যে আছে দুটো, তাই আমরা উত্তরে দুটো রাখবো। দুটো যদি রাখতে হয় তাহলে আমরা প্রথম দুটোকে প্রেফার করব। প্রথম দুটোকে প্রেফার করার সময় আমরা এই দুইয়ের পরের ঘরটা দেখব শূন্য আছে, শূন্য থাকলে কিন্তু এখানে কিছু যোগ হবে না, শুধুমাত্র হয়ে যাবে 22 প্রায়, ঠিক আছে। অ্যাপ্রক্স কত হয়ে যাবে 22 সেমি স্কোয়ার। মাথায় রাখবে যখন তোমরা এই এরকমভাবে রাউন্ড অফ করবে, মানে অ্যাপ্রক্স লিখবে, তখন অবশ্যই তোমাদের রাউন্ড অফ করতে হবে। রাউন্ড অফ মানে আসন্ন মানে লিখতে হবে। তোমাদের অবশ্যই দেখতে হবে, তোমরা যদি 2 পর্যন্ত রাখতে চাও উত্তর, তা 2 এর পরের ঘরটা কিন্তু ডেফিনেটলি দেখবে, ঠিক আছে। এবং যদি সেটা 5-এর বেশি হয় তাহলে 1 যোগ করবে, 5-এর কম হলে যোগ করতে হবে না। যদি 5 হয় তাহলে কিন্তু একটা সমস্যা। তো আমি তোমাদের একটু রাউন্ড অফ বলে দিই, রাউন্ড অফের নিয়ম বলে দিই, তাহলে তোমরা কিন্তু সহজেই রাউন্ড অফ করতে পারবে। তাহলে একটুখানি তোমাদের আমি রাউন্ডিং অফের নিয়ম বলে দেব, তোমরা একটু দেখবে। দেখো, প্রথমে ধরো 10.78, ঠিক আছে, 2 আছে, ধরো এরকম কিছু একটা সংখ্যা আছে। আমি 10.3টে ঘর রাখবো, দশমিকের পরে একটা ঘর রাখবো, একটা ঘর, ঠিক আছে, মানে 7 অবধি রাখবো। তাহলে 7-এর পরের ঘরটা দেখবো 8, 5-এর থেকে বড়, তাহলে 5-এর থেকে বড় হলে আমরা 7-এর সাথে 1 যোগ করবো, যোগ করে কত লিখবো 8। এটা কিন্তু হয়ে গেল একটা রুল, ঠিক আছে। যদি এরকম থাকতো 10.7742 এরকম যদি থাকতো, আমিও এখানে দশমিকের পরে একটা ঘর রাখবো, তাহলে 10 আমি এই 7 পর্যন্ত রাখবো, কিন্তু 7-এর পরের ঘরটা দেখবো কত 4 আছে, মানে 5-এর থেকে কম। 5-এর থেকে যদি কম হয় তাহলে অবশ্যই এখানে কি করব, আমরা আনচেঞ্জড রাখবো, মানে চেঞ্জ করব না, 1 যোগ করব না, ঠিক আছে। এবার চলে আসি আমরা পরে, যদি এরকম হয় 10.75 যদি থাকে, 10.75, ঠিক আছে। এবার কি করব, 10.75 যদি থাকে, ধরো এটা 10, আমরা এই 3টে ঘর রাখবো, কিন্তু 5 আছে। 5-এর থেকে কম হলে আমরা জানি, 5-এর থেকে বেশি হলে আমরা জানি, কিন্তু 5ই যদি হয় তাহলে কি করব, 5ই হলে কি করব, আমরা দেখব আগের সংখ্যাটা কি আছে, জোড় না বিজোড়। যদি বিজোড় হয়, এটা 7 কি বিজোড় আছে, বিজোড় হলে এটাকে জোড় করব, মানে 1 যোগ করব, ঠিক আছে। বিজোড় থাকলে আমরা 1 যোগ করব, যদি বিজোড় হয়, অড নাম্বার হয়, তাহলে আমরা কি করব, 1 যোগ করব, 1 যোগ করে লিখব কত 8 লিখে দিব, ঠিক আছে। আচ্ছা, যদি এরকম হতো 10 যদি 65 হতো, 65, তাহলে আমরা দেখো দশমিকের পরে একটা ঘর রাখবো, এই প্রথম 3টে ঘর রাখবো, তাহলে আমরা দেখব 6-এর পরে কত আছে, 5 আছে, তাহলে আমরা দেখব এটা অড না ইভেন, এটা ইভেন আছে, জোড় আছে, জোড় থাকলে কিচ্ছু করব না, তাহলে আমরা রেখে দেব 10.6, এটাই রেখে দেব, বোঝা গেল, 10.6 রেখে দেব। আচ্ছা, এবার দেখো যদি এরকম কিছু থাকে 10.775 1 বা 2 বা 3 বা 4 এরকম যদি থাকে, তাহলে কি করব, আমি কিন্তু এখানে 7কে 7 অবধি রাখতে চাইছিলাম, 7-এর পরের ঘর দেখলাম 5, কিন্তু 5-এর পরে কিছু নেই, 5-এর পরে কিছু নেই মানে 0 আছে, এটা ভাবতেই পারি 0 আছে। কিন্তু 5-এর পরে যদি 0 না থাকে, অন্য কোনো ডিজিট থাকে 0 বাদ দিয়ে, তাহলে কি করব, তাহলে মাথায় রাখবে আমরা তো এই প্রথম 3টে ঘর রাখবো, তাহলে আমরা অবশ্যই 5-এর পর যদি 0 বাদ দিয়ে অন্য কিছু থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই 7 মানে 5-এর আগে যাই থাকুক না কেন তার সঙ্গে 1 যোগ করব, যোগ করে আমরা লিখব, অর্থাৎ 7 আছে, 7-এর সঙ্গে 1 যোগ করব, 8 লিখব। যদি 5-এর পরে অন্য কোনো ডিজিট থাকে, কিন্তু 5-এর পরে যদি 0 থাকে, 0 যদি থাকে, তাহলে অবশ্যই দেখব 5-এর আগে কি আছে, অড আছে না ইভেন আছে। যদি অড থাকে আমরা 1 যোগ করব, যদি ইভেন থাকে আমরা যোগ করব না। এই হচ্ছে রুলস। তাহলে রুলসগুলোকে বলে দিচ্ছি একবার, কি রুলস কি পেলাম আমরা। যদি 5-এর থেকে বেশি থাকে তাহলে আমরা আগের সংখ্যার সঙ্গে যোগ করছি, 5-এর থেকে কম থাকলে যোগ করছি না। যদি 5-এর পরে 0 থাকে তাহলে 5-এর আগের সংখ্যাটা দেখব অড না ইভেন, অড থাকলে যোগ করব, ইভেন থাকলে যোগ করব না। যদি 5-এর পরে অন্য কোনো ডিজিট থাকে তাহলে অবশ্যই 5-এর আগে যা আছে তার সঙ্গে 1 যোগ হয়ে যাবে। এই হচ্ছে রাউন্ডিং অফের নিয়ম। তোমাদের সমস্ত কিছু আমি বলে দিলাম, এবার তোমাদের শুধু প্র্যাকটিস করতে হবে। আর যদি প্রবলেম থাকে তোমাদের একটা ডাউট ক্লিয়ারিং ক্লাসের মধ্যে দিয়ে সেই প্রবলেমগুলোকে সলভ করা হবে। আজকের মতো এখানে শেষ হচ্ছে, তোমরা সবাই ভালো থেকো, বাই।